হয়, তো সেটা তুমি কিভাবে প্রুফ করবে? তো সেই ক্ষেত্রে এটাও একটা ডেমো হতে পারে। এটাও একটা ডেমো হতে পারে যে তোমরা কি করলে, তোমরা এটাকে ছবি এঁকে দেখালে। এখানে ইঁদুরের ছবি আছে, ইঁদুরের ছবি আঁকার দরকার নেই, সহজ কিছু নিলে, ফুল বা বল নিলে, নিয়ে এরকম দুটো ধাপে 4টে করে বল এঁকে দিলে, 4 দুগুণে 8 দেখিয়ে দিলে পুরো প্রুফ করে যে কিভাবে গুণ যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো এখানে তিনটা থালা আছে, তিনটা থালা আছে এবং তিনটা থালাই পুরো ফাঁকা, ওখানে কিছু নেই। তো এই যে কিছু নেই বা ফাঁকা মানেই শূন্যের ধারণা, সেটা কিন্তু এরকম ছবির মারফত দিতে পারো, বা নানান রকম আরো ইনোভেটিভ উপায় আছে, ক্রিয়েটিভিটি আছে। আজকে একজন আমাকে ডেমো পাঠিয়েছে, সেখানে এই শূন্যের ধারণা দেওয়া আছে, খুব ক্রিয়েটিভ পদ্ধতিতে সে খুব ক্রিয়েটিভ পদ্ধতিতে সে ডেমোটা দিয়েছে, শূন্যের ধারণাটা দিয়েছে। আমার খুব ভালো লেগেছে ওই ডেমোটা। তো সেরকম তোমরা অনেকেই ভাবতে পারো, ভাবলেই মাথা থেকে বুদ্ধি বেরোবে। হ্যাঁ, আর এই বইগুলোই ভাবতে কিন্তু সাহায্য করবে। কেউ করবে কি, এই বইগুলো থেকে আইডিয়া নিয়ে সরাসরি ফেলে দেবে, সেটা তো সবাই করবে। কিন্তু যদি 10-এ 10 যদি 10-এ 10 পেতে চাও, তাহলে সেই ক্ষেত্রে এই বইগুলোর আইডিয়ার সাথে নিজেদের কিছু ক্রিয়েটিভ আইডিয়া যদি অ্যাড করতে পারো, তাহলে সেটা ভালো হয়। কিন্তু এমনটা নয় যে সেই ক্রিয়েটিভিটি অ্যাড করতে না পারলে তোমার চাকরিটা হবে না, সেটা নয় কিন্তু। ঠিক আছে? তো এবার দেখো, এইবার এখানে পুরো পরপর ভাবে দেওয়া আছে যে একের সাথে যে কোনো অঙ্ককে গুণ করলে সেই সংখ্যাটাই হয়, সেইটার ধারণা ছবির সাহায্যে দিয়েছে। প্রথমে শূন্য, তো একের সাথে শূন্য গুণ করলে শূন্য হয়, সেটা দেখিয়েছে। তারপরে একটা আপেল আছে, তো একের সাথে এক গুণ করছে, মানে একটা আপেল একটাই আছে, তাই একের সাথে এক গুণ করছে একটা। আবার দুটা আপেল আছে, তার সাথে একটা সিরিজে আছে, সেই জন্য গুণ করছে, তখন দুটা হচ্ছে। তো এরকম পরপর ভাবে একের সাথে যে অঙ্ককেই গুণ করবে সেই অঙ্কই আসে। মাথায় রেখো, এগুলো কিন্তু ডিজিট, এগুলো অঙ্ক। যখন এই ডিজিট বা অঙ্কগুলো পরস্পরের সাথে বসে একক দশক কিংবা একক দশক শতক এইভাবে তৈরি করবে, একটা ফিগার তৈরি করবে, তখন সেই ফিগারটাকে আমরা সংখ্যা বা নাম্বার বলবো। এটা তোমরা অনেকেই জানো, কিন্তু তারপরেও আমি এটা বলে দিলাম, কারণ এই মিস্টেকটা যেন কেউ না করে। ডিজিটকে যেন কেউ নাম্বার না বলে, অঙ্ককে কেউ যেন সংখ্যা না বলে, তাহলে সে সেখানেই কিন্তু বাদ পড়ে যাবে। তারপর দেখো, এখানে খুব সুন্দরভাবে এখানে খুব সুন্দরভাবে আহ গুণ গুণ্য এবং গুণিতকের ধারণা দিয়েছে। কিভাবে? যে একটা খরগোশের ছবি দেওয়া আছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 141। একটা খরগোশের ছবি দেওয়া আছে এবং সেই খরগোশটা জাম্প মারবে। কয় ঘর জাম্প মারবে? সেই খরগোশটা 2 ঘর করে জাম্প মারবে। তো 2 ঘর করে জাম্প মারলে কত হচ্ছে? যে এক লাফে যদি 2 যায়, তাহলে 2 লাফে কততে যাবে? 4 যাবে। তো এই যে যোগগুলো প্রথমে বাঁ দিকে লেফট সাইডে যোগগুলো করে দেখিয়েছে, এবং সেই যোগেরই যে সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, তো রাইট সাইডে সেই গুণগুলো করে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ। বারবার এই জায়গাটাতে আমি ফোকাস করছি, কারণ ইন্টারভিউতে প্রশ্ন করেছে যে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ কি করে হয়, সেটা নিয়ে একটা ডেমো দাও, কিংবা বিয়োগের সংক্ষিপ্ত রূপ ভাগ কি করে হতে পারে সেটা নিয়ে একটা ডেমো দাও। এই প্রশ্নগুলো কিন্তু করেছে, এগুলোর উত্তর কিন্তু আমাদের টেক্সট বুকেই আছে। ঠিক আছে, দিদি বলছি বলো। বলছি কি, তুমি বললে না যে কেউ যেন অঙ্ককে ডিজিট না কি বলে, তুমি একটু বলো না, আমি এটা মিস করে গেছি, মানে ঠিক মানে শুনতে পাইনি ওই জন্য। বললাম যে এই যে 0 থেকে 9, এই যে 0 থেকে 9 এগুলো কিন্তু ডিজিট বা অঙ্ক, এগুলো কিন্তু নাম্বার বা সংখ্যা নয়। এই 0 আচ্ছা। থেকে 9 এগুলো পরস্পর পাশাপাশি বসে যখন একটা ফিগার তৈরি করে, তখন তাকে আমরা নাম্বার বা সংখ্যা বলবো। এই টার্মগুলোতে যেন ভুল না হয়। ঠিক যেমন বর্ণ পাশাপাশি বসে শব্দ তৈরি করে, অক্ষর তৈরি হয়। এক্স্যাক্টলি ঠিক সেরকম অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা তৈরি করে, ডিজিট পাশাপাশি বসে নাম্বার তৈরি করে। এই টার্মগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এরপর আচ্ছা।
এরপর হাতে কলমে অ্যাক্টিভিটি দিয়েছে। আমাদের যে গ্রাম যে বন্দে আলী মিয়ার যে কবিতাটা ছিল সেখান থেকে অ্যাক্টিভিটি দিয়েছে। কিছু বলবে মীনাক্ষী? না তো এখানে না অ্যাক্টিভিটি দিদি দিয়েছে। কিছু বলছি না। আচ্ছা আচ্ছা, এবার এবার আমি নেক্সট প্রসঙ্গে যাওয়ার আগে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছিল আমার কাছে গত দিনকে। সেটা খুব মানে হাইপোথেটিক্যালি সেটা ইম্পর্টেন্ট, ইন্টারভিউতে সেই প্রশ্নটা সরাসরি নাও আসতে পারে, কিন্তু হাইপোথেটিক্যালি সেটা ইম্পর্টেন্ট। অ্যাজ এ টিচার আমাদের সেটা জেনে রাখতে হবে যে মেন্টাল ইমেজ বা মেন্টাল এবিলিটি এবং এবং মেন্টাল ইমেজ বা মেন্টাল এবিলিটি এবং ইয়ের মধ্যে স্কিমার মধ্যে কোনো পার্থক্য আছে কি, বা নাকি দুটো এক? অবভিয়াসলি মেন্টাল ইমেজ বা মেন্টাল এবিলিটি এবং স্কিমা এক জিনিস নয়। এক জিনিস নয় কেন? কারণ মেন্টাল ইমেজ আমরা পরিস্থিতি অনুযায়ী রিকল করি বা পরিস্থিতি অনুযায়ী তৈরি করি। সাপোজ ধরো অনেকদিন 1 কি 2 বছর একটা বন্ধুর সাথে দেখা নেই, হঠাৎ করে কেউ এসে তার নাম বলল, তখন আমরা রিকল করি তার ইমেজটাকে, আমাদের ব্রেন থেকে বের করার চেষ্টা করি। এইটাকে আমরা বলতে পারবো মেন্টাল ইমেজ। কারণ ওটা কিন্তু পার্মানেন্ট ছিল না, ওটা আমরা আমাদের লং টার্ম মেমোরিতে পাঠিয়ে দিয়েছিলাম। তো যখন কেউ ওর নাম বললো তখন রিকল করে আমরা সেটাকে আমাদের ফেরত আনলাম। তো মেন্টাল ইমেজ বা মেন্টাল এবিলিটিটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আমাদের তৈরি থাকে, বা আমরা ভুলেও যেতে পারি। আর যদি মনেও থাকে তো সেটা লং টার্ম মেমোরিতে আমাদের আনকনসিয়াস মাইন্ডে বা সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়, কনসিয়াস মাইন্ডে কিন্তু থাকে না। হ্যাঁ, এবং ওটা কোনো পার্মানেন্ট না, ওটা ওই ওই মুহূর্তের জন্য ওই মেন্টাল ইমেজটা আমাদের আসে বা সাময়িক ওটা তৈরি হয়, ওটা কোনো পার্মানেন্ট বিষয় না। কিন্তু যখন স্কিমার কথা বলা হচ্ছে তখন স্কিমা কিন্তু একটা পার্মানেন্ট প্যাটার্ন, একটা পার্মানেন্ট প্যাটার্নই বলবো ওটা আমি, বা পার্মানেন্ট ফ্রেম। যা পার্মানেন্ট ফ্রেম কেন? কারণ স্কিমা যখন আমাদের ব্রেনে তৈরি হচ্ছে তখন আমরা কিন্তু, যেমন কোনো ঘোড়া বা গরুকে নিয়ে যদি আমরা একটা পার্মানেন্ট স্কিমা তৈরি করি, তাহলে সেটা কিন্তু পার্মানেন্টই, সেটাকে আমি মডিফাই করতে পারি, কিন্তু সেটা কিন্তু আমার ব্রেন থেকে বা আমার কনসিয়াস মাইন্ড থেকে বা একদম যে কনসিয়াস মেমোরি থেকে কিন্তু আমরা সেটাকে ব্যাক সাইডে ফেরত পাঠাতে পারবো না। সেটা যখন তখন আমার প্রয়োজন পড়বে। যেমন টেটের ক্ষেত্রে পেডাগজিকে বলি, অনেকেই আমাকে এখানে প্রশ্ন করেছে, হোয়াটসঅ্যাপেও প্রশ্ন করেছে যে ম্যাম পেডাগজি পড়াবেন না? পেডাগজি পড়াতে কেন প্রয়োজন হবে? কেননা পেডাগজি তোমরা টেটের জন্য পড়েছো। এবার কেউ যদি সেটাকে ওই মেন্টাল ইমেজ বানিয়ে থাকে তাহলে সে আবার ভুলে যাবে, তার এখন আবার পড়তে হবে। কিন্তু কেউ যদি ওটাকে স্কিমা বানিয়ে থাকে তাহলে ওটা কিন্তু একটা পার্মানেন্ট হয়ে তোমাদের ব্রেনে থেকে গেছে, জাস্ট একটু রিভাইজ দিলেই কিন্তু তোমাদের সব কিন্তু মনে পড়ে যাবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে স্কিমা আর মেন্টাল ইমেজ বা মেন্টাল এবিলিটির মধ্যে একদম বেসিক পার্থক্য বা সূক্ষ্ম পার্থক্য বলা যেতে পারে, যে একটা পার্মানেন্ট আর একটা সিচুয়েশন অনুসারে সাময়িকভাবে তৈরি হয়, স্টেবল না। আশা করি ক্লিয়ার হয়েছে। যে প্রশ্নটা দিদি বলছি, হ্যাঁ বলো। মেন্টাল ইমেজ আর মেন্টাল অ্যাবিলিটি তাহলে একই জিনিস হলো? একই জিনিস। ঠিক আছে, মেন্টাল এবিলিটি হচ্ছে যে সিচুয়েশন অনুযায়ী তুমি মেন্টাল ইমেজটাকে সিচুয়েশন অনুযায়ী তুমি মেন্টাল ইমেজটাকে কতটা করে তৈরি করতে পারছো, কতটা প্রম্পট তৈরি করতে পারছো। এই যে আমাদের জিআই দেয়, জিআই কি আমাদের বলো পরীক্ষায় হয়তো একটা জিআই এর প্যাটার্ন এক থাকতে পারে, কিন্তু কখনো কমন আসে না। কিন্তু কখনো জিআই তুমি কোনো চাকরির পরীক্ষায় জিআই তুমি কমন পাবে না। কেন পাবে না? কারণ এটা আমাদের প্রম্পটনেসটা, মানে আমাদের ব্রেনের যে মেন্টাল ইমেজ তৈরির যে প্রম্পটনেস, যে উপস্থিত বুদ্ধি, সেটাকে চেক করে ওখানে। তো যে যত প্র্যাকটিস করবে সে তত প্যাটার্নের সাথে পরিচিত হবে, সেটা ঠিক। কিন্তু সে যে গিয়ে পরীক্ষার হলে হুবহু ওইটা কমন পেয়ে যাবে, সেটা কিন্তু নয়। তো প্রেজেন্স অফ মাইন্ড বা উপস্থিত বুদ্ধি, হ্যাঁ, খুব প্রয়োজন। কারণ আমরা জানি একটা প্রবাদ আছে, বুদ্ধি যার বল তার। বাস্তব কথা, যার যত বেশি বুদ্ধি সে তত বেশি সমস্যাবহুল সিচুয়েশনকে ট্যাকেল করতে পারবে।
আর কর্মজীবন বলো আর ব্যক্তিগত জীবন বলো, প্রত্যেকটা জীবনেই বহুল সমস্যা। যত তোমরা মানে সামনের দিকে এগোবে, যত বড় হবে, যত বেশি রেসপন্সিবিলিটি আসবে, তত বেশি সমস্যা আসবে। এবং সেখানে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে মেন্টাল এবিলিটি বা উপস্থিত বুদ্ধি। তাৎক্ষণিক সিচুয়েশন অনুযায়ী তোমাকে ডিসিশন নিতে হবে, বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, দিয়ে সিচুয়েশনটাকে ট্যাকেল করতে হবে। সেটা সবচেয়ে বেশি জরুরি হয়। চাকরি জীবনে যখন প্রবেশ করবে তখন সেটা আরো বেশি করে রিয়েলাইজ করবে। আচ্ছা, এবার আমি 143 নম্বর পেজে চলে আসছি। এখানে দেখো ছবির সাহায্যে শার্টের ছবি দেওয়া হয়েছে এবং ফ্রকের ছবি দেওয়া হয়েছে। একই সাথে যেখানে আমাদেরকে মানে ইংলিশ ভোকাবুলারি শেখানো হচ্ছে, সেখানে কিন্তু নাম্বার বলা ভুল হবে, ডিজিট সম্বন্ধেও কিন্তু ধারণা দিচ্ছে। যে একটা শার্টের ইংরেজি হলো ওয়ান শার্ট, বা একটা ফ্রকের ইংরেজি হলো ওয়ান ফ্রক। ঠিক একই রকম ভাবে 2, 3 এবং মেনি মানে অসংখ্য। এবং দেখো এখানে সিঙ্গুলার প্লুরালের ধারণা দেওয়া হচ্ছে। একটা শার্ট মানে শার্ট, কিন্তু যখনই দুটা বা তিনটা চলে আসছে তখনই সেখানে শার্টস হয়ে যাচ্ছে। তো একই সাথে এখানে তিনটা সাবজেক্ট আছে, অঙ্ক আছে, ইংলিশ আছে। এবং যখন আমাকে ইংলিশ পড়াতে হচ্ছে তখন অবভিয়াসলি বাংলার প্রসঙ্গ আসবেই, কারণ বাংলা আমাদের মাতৃভাষা এবং আমাদের বাইলিঙ্গুয়ালেই পড়াতে হবে, না হলে স্টুডেন্টরা বুঝতে পারবে না। তো এখানে একই সাথে তিনটা সাবজেক্ট এনে আনা হয়েছে এবং এখানে মেন ফোকাস হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল এবং ভোকাবুলারি। তারপর 144 নাম্বার পেজ। 144 নাম্বার পেজে বলছে এই গুণফল, গুণের মানে অ্যাক্টিভিটি দিয়েছে এবং দেখো সেখানে ছবি দিয়ে অ্যাক্টিভিটি দিয়েছে। আর আবার তার সাথে সাথে একটা ফর্মেটিভ অ্যাসেসমেন্টও করে নিচ্ছে, যে একক দশকের অ্যাসেসমেন্ট, যে এককে যদি 4 থাকে তাহলে লাল রং করব, এককে যদি 6 থাকে তাহলে নীল রং করব, মানে গুণফলের এককে যদি 8 থাকে তাহলে সবুজ রং করব। তো এই যে ছবির সাহায্যে গুণ করতে পারছে কিনা সেটা চেক করছে অ্যাক্টিভিটিতে, প্লাস এককের ধারণা নিচ্ছে এবং রং করার মধ্য দিয়ে অ্যাক্টিভিটিটাকে বোরিং না মজাদার বানাচ্ছে। তারপর একই রকম ভাবে যে অ্যাপেলে করেছিল, এখানেও গুণের ধারণা দিয়েছে পাতা দিয়ে। এটা হলো 145 নম্বর পেজ। এখানে গুণের ধারণা দিয়েছে পাতা দিয়ে। আশা করি এগুলোতে আমি টাইম বেশি ওয়েস্ট করব না, যেগুলো সিমিলার আমি সেগুলো তাড়াতাড়ি করে যাবো, কারণ না হলে এরপরে সমস্যা হবে। আরো টেক্সট বুক আছে, আরো সিলেবাস আছে। হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। বলছিলাম যে আপনি একটা ডেমোর কথা বললেন না, যে যোগের যে গুণের সংক্ষিপ্ত রূপ, হুম, সে ডেমোটা কিভাবে দিতে বললেন, একটু বললে ভালো হতো। যেটা বইতে আছে যে সেটাই ছবি দেবে। দিতে- এই তো না, তোমার এই যে তোমার সবচেয়ে ভালো উদাহরণ এটা 139 নাম্বার পেজে, যে ইঁদুরের ছবি দিয়ে সিরিজ তৈরি করা আছে। হ্যাঁ, তো ওটা ছবি ওই সিরিজটা বুঝতে পারলাম। এই সিরিজটা তো কিছুই না। দেখো 4টা সিরিজে 4টা ধাপে 3টা করে ইঁদুর ফেলা আছে, 4টা ধাপে 3টা করে ইঁদুর ফেলা আছে। তো 3টা ইঁদুর যদি 4টা ধাপে থাকে তাহলে 12টা, টোটাল 12টা ইঁদুর হয়। এবার দেখো একটা, এই যে আরো এক্স্যাক্টলি বুঝবে, 141 নাম্বার পেজে খরগোশের লাফ দিয়ে একটা গেমের মতো ছবি দেওয়া আছে। সেখানে দেখো প্রথমে বলা হয়েছে যে খরগোশ 2 ঘর করে লাফাবে, এবং প্রথমে লেফট সাইডে বাম দিকে যোগ করে দেখিয়েছে যে দুই একবার 1 আর 2 হলো। তারপর দুইবার 2 ঘর লাফালে সেটা 4 হবে, সেটা যোগ করে করে দেখিয়েছে। আর রাইট সাইডে গুণ করে দিয়েছে। তো এইখানে এই পৃষ্ঠাটাই তো ক্লিয়ার করে দিচ্ছে যে গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। মানে বলতে হবে যে যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, কিন্তু যখন যোগকে আমরা পরপর না করে সেটা শর্টকাটে করি গুণে, মানে 2-এর নামটা পড়ার সঙ্গে তো সঙ্গে, তুমি বা বলো 4-এর। শর্টকাট মানে কি? শর্টকাট মানে তো সংক্ষিপ্ত রূপই না। হ্যাঁ, ওটাই আমি বললাম যে ওখানে এই হিসাবে উপস্থাপন করতে হবে, তাই তো? হ্যাঁ, এবং যদি ছবি দিয়ে আচ্ছা, উপস্থাপন করতে পারো তাহলে সেটা আরো বেটার হয়। আমি এই এই হেডলাইনটা জানতে চাইছিলাম আর কি, আর কিছু না। হুম, ঠিক আছে। এবার দেখো 146 নাম্বার পেজে, 146 নাম্বার পেজে দিস আর দিস,
সেই একই রকম সিঙ্গুলার আর প্লুরালের ধারণা দিয়েছে, যে যখন প্লুরাল হবে তখন দিস হবে, আর যখন সিঙ্গুলার হবে তখন দিস হবে, এবং সেই মতন অ্যাক্টিভিটিও দিয়েছে। এখানে আর বিশেষ কিছু নেই। তারপর দেখো টুনটুনির লাভ দেখি, কেউ কিছু প্রশ্ন করবে? টুনটুনির লাভ দেখি, এখানেও তাই, ওই একই রকম ভাবে ওই ওই প্রসেস চলছে। এবার আস্তে আস্তে ওই যোগ থেকে গুণ, ঠিক আছে, ওই লাভ দিয়ে, ঠিক আছে, ওই একই প্রসেস চলছে। ওই অ্যাক্টিভিটি, অ্যাকচুয়ালি এগুলো ফর্মেটিভ অ্যাসেসমেন্টের অ্যাক্টিভিটি। তারপরে একটা গল্প আছে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের বুদ্ধির পরীক্ষা। এটা একটা বুদ্ধিদীপ্ত গল্প, এবং এটা উপকথা। এটাও কিন্তু ফোক কালচারের, মানে লোকশিক্ষার একটা কালচারের তো বটেই, আর এটা লোকশিক্ষামূলক একটা গল্প, যেটা কিনা মানুষের মুখে মুখে মৌখিক প্রচলিত গল্প, ঠিক আছে, যেটাকে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় লিখেছে। এবং ওখান থেকে অ্যাক্টিভিটি দিয়েছে। আচ্ছা, 150 নাম্বার পৃষ্ঠায় ওই সিঙ্গুলার প্লুরাল নিয়ে বাচ্চারা যেটা শিখেছে সেটা নিয়ে অ্যাক্টিভিটি দিয়েছে। 151 নাম্বার পৃষ্ঠায় গুণের ধারণা, যে একটি জারে এখানে কটা করে মাছ আছে, 3টা করে মাছ আছে, তাহলে 3টা জারে কটা মাছ থাকবে, মানে ওই গুণের অ্যাক্টিভিটি দিয়েছে আবার, ঠিক আছে। এখানেও আবার সেই একই, একটি নয়নতারা ফুলের 5টি পাপড়ি, তাহলে 4টি নয়নতারা ফুলের কতকগুলি পাপড়ি আছে, গুণ করে দেখাও, সেই একই অ্যাক্টিভিটি। এরপর আছে 153 নম্বর পৃষ্ঠায় রজনীকান্ত সেনের পরোপকার বলে একটা কবিতা, ঠিক আছে। তো এই কবিতার মধ্য দিয়ে, এই কবিতাটা নিয়ে একটু হালকা করে বলি, এই কবিতার মধ্য দিয়ে প্রকৃতি যে আমাদের কতখানি উপকার করছে সেটার ধারণা দেওয়া হয়েছে। তার পাশাপাশি মানুষও যে প্রকৃতির অংশ, এবং মানুষেরও যে প্রধান উপযোগিতা পরোপকারে, সেইটা খুব সুন্দরভাবে এখানে বোঝানো হয়েছে। এক কথায় মানুষকে পরিবেশ সচেতনতার সাথে সাথে, বা শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতার পাশাপাশি যে পরোপকারে উদ্বুদ্ধ করাটাই হলো এই কবিতাটির একটি অন্যতম উদ্দেশ্য। তো এই পরোপকার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে রজনীকান্ত সেনের পরোপকার কবিতাটা কোন শ্রেণীতে আছে, এবং তুমি এই কবিতাটা পড়ে কি বুঝতে পেরেছো, তো সেটা বলতে পারে। আর যেহেতু ছোট, মুখস্থও ধরতে পারে। এবার মুখস্থ না বলতে পারলে সেটা ডিসক্রেডিট না, কিন্তু যদি ভাবার্থটা বলতে না পারো তাহলে সেটা ডিসক্রেডিট। এরপর পরোপকার পড়ানোর পরই কিছু মনীষীর ছবি দিয়ে দিয়েছে, ঠিক আছে। সেই মনীষী দের সম্বন্ধে ক্লাসে আলোচনা করতে হবে, এবং এদের মধ্যে শুধুমাত্র এদের মধ্যে বলাটা ভুল হলো, সরি, ইনাদের মধ্যে বেগম রোকেয়া এবং মৌলানা আবুল কালাম আজাদের ছাড়া বাকি 4 জনেরই কিন্তু দিবস পালিত হয়, এবং এই জন্য বাচ্চারা মোটামুটি এদের মানে ইনাদের সম্বন্ধে জানবেন, কিন্তু এই দুজন সম্বন্ধে আমাদেরকে আলাদাভাবে বলতে হবে। প্রয়োজনে এই ছবি দেখে যদি না বুঝতে পারে তো আমাদের ছবিও ব্যবহার করতে পারি, বর্তমানে গুগল এসে গেছে, ওখান থেকে আমরা ছবি বের করতে পারি। কিন্তু তোমরা এখান থেকে মনে রাখবে এই 6 জন মনীষীর নাম মনে রেখো। এখান থেকে প্রশ্ন করতে পারে যে ক্লাস 2 এর আমার বইতে 6 জন, কোন কোন 6 জন মনীষীর ছবি আছে বা উল্লেখ আছে, প্রশ্ন করতে পারে। তো এগুলো খাতায় নোট ডাউন করে রাখবে নামগুলো। তারপর তোমার ইংলিশে রিডিং স্কিল চেক করার জন্য একখানি প্রবন্ধ দিয়েছে আর একখানি কবিতা দিয়েছে। এই কবিতাটির মধ্যে ক্রেডেল মানে কি আমাকে বলবে। ক্রেডেল মানে জিজ্ঞাসা করেছিল, তো ক্রেডেল মানে কে জানো, বলো আমাকে। দোলনা, ভেরি গুড। আর কিছু নেই ওই কবিতাটার মধ্যে, এখানে এই কিছু কিছু শব্দ আছে, সেই শব্দগুলোর মানে জেনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আবার অ্যাক্টিভিটি দিয়েছে যে ওই ব্যাঙ লাফাচ্ছে ফাঁকা ঘরে, ব্যাঙের লাফ দেখে ফাঁকা ঘরে বসায়, ঠিক আছে, এবং চাকার ফাঁকা ঘর ভর্তি করি, অ্যাক্টিভিটি দিয়েছে। যেগুলো শিখে এসেছে সেখান থেকে অ্যাক্টিভিটি দিয়েছে। তারপর বল সাজায় ও কতকগুলো বল লাগে দেখি। এবার দেখো এই বলের সাহায্যে
মানে 10টা বল একবার থাকলে 10 একে 10 হয়, 10টা বল 2 বার থাকলে 10 দুগুণে 20 হয়। এই রকম ভাবে 10-এর যে গুণফলগুলো সেইগুলো দেখিয়েছে, যে আস্তে আস্তে এরকম 100 পর্যন্ত দেখাবে। এখানে আছে হচ্ছে 1 2 50 অব্দি দেখিয়েছে, এরপর শেষেও আমরা দেখতে পারবো যে আরো বাকি 50 দেবে। ওই একই রকম ভাবে গুণের ধারণা চলছে, একই মানে বারবার একই জিনিস শেখাচ্ছে যাতে করে ওদের একদম মানে এখান থেকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, পেডাগজিক্যাল প্রশ্ন। এই যে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, এই নিয়ে তো অনেকগুলো অ্যাক্টিভিটি পেলাম, তো বারবার এই অ্যাক্টিভিটি একই বইতে দেওয়ার কি প্রয়োজনীয়তা ছিল? কেন দিয়েছে বলবো ম্যাডাম? বলো। এটা হচ্ছে NLM। অ্যানালাম বললে তো হবে না, তোমাকে তো এক্সপ্লেন করতে হবে ব্যাপারটা। মানে হচ্ছে এটা বলা হচ্ছে যে ক্লাস 3-র মধ্যেই বাচ্চারা যাতে যেটা ফাউন্ডেশন হচ্ছে নিউমেরিসি অ্যান্ড লিটারেসিটা যাতে ঠিকঠাক রপ্ত করতে পারে। এটা তো বুঝলাম, কিন্তু পেডাগজিক্যালি ব্যাখ্যা করো যে এই অ্যাক্টিভিটিটা বারবার দেওয়া আছে কেন? এটা তো 2-3 বার দিলেই হয়ে যেত। আমরা একটা করে পৃষ্ঠা উল্টাচ্ছি আর দেখছি ওই অ্যাক্টিভিটি বারবার দেওয়া আছে কেন, রিপিটেডলি দেওয়া আছে, প্রশ্নটা সেটা। ম্যাম বলো। ম্যাম বাচ্চাদের যেন মানে একই জিনিসটা বারবার রিভাইজড হয়, ওই জন্যই দেওয়া আছে। আচ্ছা, ব্লুমস ট্যাক্সোনমি মনে পড়ে? সেখানে একটা ভাগ ছিল যে জ্ঞানমূলক, বোধমূলক, দক্ষতামূলক এবং প্রয়োগমূলক, 4টা স্টেজ ছিল, ঠিক আছে? যেটা আমি প্রিভিয়াস একদম ও পাস্টেরটা বলছি, আমি নিউটা বলছি না। তো যখন কোনো কিছু বাচ্চারা শিখবে তখন ফার্স্টে সেটা কি হবে, সেটা তথ্যের আকারে অর্থাৎ জ্ঞানের আকারে ব্রেনে সেট হবে বা ব্রেনে স্কিমা তৈরি হবে। তারপর যখন তারা সেটা বারবার বারবার প্র্যাকটিস করবে তখন সেখান থেকে তাদের বোধ তৈরি হবে, এবং যখনই বোধ তৈরি হয়ে গেল তখন আরো বোধের পরেও যদি সে আরো বেশি প্র্যাকটিস করে তাহলে সেটা স্কিল হয়ে যাবে। ঠিক যেরকম ড্রাইভিং শিখে বারবার গাড়ি চালানোর পরে একটা সময় কিন্তু কনসিয়াস মাইন্ডের প্রয়োজন হয় না, সে অটোমেটিক্যালি তার হাত চলে, ঠিক আছে? তো তখন কিন্তু সেটা স্কিলে চলে যায়। এবার স্কিলড যখন হয়ে যাচ্ছে তখনও কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে বাস্তব জীবনে নিজের 100% এফোর্ট দিয়ে বাস্তব জীবনে অ্যাপ্লাই বা প্রয়োগ করতে পারবে। তো সেইটাই কিন্তু এখানে দেখা হয়েছে। বারবার একটা কথা তোমাদেরকে বলি যে যখনই এই ধরনের প্রশ্ন করা হবে তখনই পেডাগজিক্যাল দিক থেকে ভাবো। তোমরা এনইপি নিয়ে চলে আসছো, তোমরা ন্যাশনাল এনসিএফ নিয়ে চলে আসছো, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক নিয়ে চলে আসছো, বাট কেউ পেডাগজিক্যাল থিওরি গুলোকে সার্চ করছো না যে এর পিছনে কি কারণ থাকতে পারে পেডাগজিক্যালি। তো পেডাগজিক্যালি ভাইটাল 3টা থিওরি, সেটা হচ্ছে পিয়াজে, ভাইটস্কি আর হচ্ছে ব্লুম ট্যাক্সোনমি, ঠিক আছে? এই 3টা থিওরি কিন্তু ভয়ানক মানে গুরুত্বপূর্ণ, এবং সেগুলো এই বইগুলোতে ছড়িয়ে আছে। তো সব সময় যখন বারবার বলা হচ্ছে যে পেডাগজিক্যালি এর ভ্যালুটা কোথায়, তখন পেডাগজি থিওরি গুলোতে সার্চ করো যে সেখানে কিছু পাচ্ছ কিনা। এই প্রশ্নগুলো আমাদের অনেককে করেছে, বহু লোক পারেনি, কিন্তু তারা যে চাকরি পায়নি তা না, চাকরি পেয়েছে। কিন্তু তারপরেও তোমরা পারবে না কেন? কারণ তো আমরা তো চন্দন স্যারের স্টুডেন্ট, এবং চন্দন স্যার তো খুব ক্লিয়ারলি বুঝিয়েছে এগুলো আমাদেরকে। আচ্ছা, এবার দেখো। ম্যাম হ্যাঁ বলো। কোন কোন 3টে থিওরির কথা বলেন? পিয়াজেভ আর ব্লুম ট্যাক্সোনমি আর ভাইভোডস্কি একটা? আর হচ্ছে ব্লুমস আচ্ছা। ট্যাক্সোনমি। কিন্তু আমি এই 3টা বললাম বলে 3টাতেই আটকে থেকো না, প্রয়োজন অনুযায়ী সমস্ত থিওরি টেনে আনবে, নিজেদের লজিক দিয়ে ভাবো। হাওয়ার্ড গার্ডনারে মাল্টিপল ইন্টেলিজেন্স আনতে পারো, ওটা গার্ডনারে মাল্টিপল ইন্টেলিজেন্সও থাকে। বিভিন্ন রকমের যে কগনিটিভ থিওরি গুলো আছে সেই কগনিটিভ থিওরি গুলো আনবে প্রয়োজনে। সব সব থিওরি তোমরা আমার লজিক দিয়ে আমি যতটা মানে সেট করতে পেরেছি আমি করেছি, তোমরা যদি তোমাদের ব্রেনে আরো সেট করতে পারো করবে। হয়তো দেখো একটা
তোমাদের আমি শেখাবো, এই সিলেবাসটা কমপ্লিট হয়ে গেলে ওটা আমি দেব, যে যারা হাতের লেখা সুন্দর করার জন্য কিছু ফর্ম হয়, মানে কিছু কি বলবো, কিছু ধরো একটা সোজা দাগ বা মাত্রা, কিছু মাত্রা হয় অ্যাকচুয়ালি। তো যে আমাদের যে বর্ণগুলো তৈরি হয়েছে, সেই বর্ণগুলো কিন্তু ওই মাত্রাগুলোর একটা সমন্বিত রূপ, ঠিক আছে? তো আগের দিনকে আমি ওই মাত্রাগুলোকে আলাদা আলাদা করে শেখাচ্ছিলাম ক্লাস 1 PPR 1 কে। তো এখান থেকে বুদ্ধিটা মেপে নেওয়া যায়। অদ্ভুতভাবে একটা ছেলে, তার নাম সাইফুদ্দিন, ও আমাকে বলে দিচ্ছিল যে কোন বর্ণটা কোন কোন মাত্রা অ্যাপ্লাই করে তৈরি হয়েছে, ঠিক আছে? ওই একমাত্র বলতে পারছিল, আর কেউ কিন্তু বলতে পারছিল না। ও, আমি যখন মাত্রাগুলো শেখাচ্ছিলাম, ও পুরো সব খাতায় করে নিল, করে নেওয়ার পর বলছে, ম্যাম ন না এই দুটা মাত্রা দিয়ে তৈরি হয়েছে, অ না এই 4টা মাত্রা দিয়ে তৈরি হয়েছে। ও সেটাকে মানে মানে ভিজিবল করে নিচ্ছিল, মানে কি ওর বিমূর্ত চিন্তা করার ক্ষমতাটা অসাধারণ। ক্লাস 1 এর একটা বাচ্চা এটা করছে। কিন্তু তোমরা তো টেট পাস করে এসেছো, পেডাগজির বিভিন্ন থিওরি গুলো ক্লিয়ার কনসেপ্ট আছে। তো তোমাদেরকে যখন বারবার প্রশ্ন করছি যে এই চ্যাপ্টারটার পেডাগজিক্যাল ভ্যালু কি, তখন তোমরা কিন্তু সেই এনসিএফ এনইপি তে চলে যাচ্ছ। ওটা এডুকেশন, ওটা পেডাগজি না, পেডাগজির থিওরি গুলোতে এসো। আচ্ছা, এবার হচ্ছে কি যে 159 নাম্বার পেজে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর গাছে গাছে বলে একটা কবিতা আছে। সেই কবিতাটাতে কি, সেই কবিতাটাতে বিভিন্ন ফলের নাম দেওয়া আছে। এই কবিতাটি পড়ানোর একটা উদ্দেশ্যই হচ্ছে যে বাচ্চাদেরকে বিভিন্ন ফলের নামের সাথে পরিচিত করা, যদিও ওরা পূর্ব পরিচিত, তো তারপরেও ছন্দের মাধ্যমে ওদের মধ্যে একটা পরিচিতি তৈরি করা। তারপর আবার সিঙ্গুলার প্লুরালে গেছে, যে এর আগে যেমন দিস এর প্লুরাল দিস শিখেছি আমরা, এখানে দ্যাট এর প্লুরাল যে দোজ, সেটা বাচ্চারা শিখবে এবং ছবির সাহায্যে সেটা বোঝানো হয়েছে। এরপর আবার একই রকম ভাবে সেই আবার যে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, সেটা আবার দেখানো হয়েছে। এটা হলো 161 নাম্বার পেজ। এবার দেখো 162 নাম্বার পেজ দেখবে। 162 নাম্বার পেজেও যোগের সংক্ষিপ্ত রূপ যে গুণ সেটা আছে, বাট এখানে যেটা স্পেশাল ভাবে দেখানো হয়েছে সেটা হচ্ছে যে প্রয়োগ করে দেখিয়েছে। মানে এখানে যে একটা আমি উদাহরণ হিসাবে বলি, যে আমাদের স্কুলের পাশে একটা দোকান আছে, সেখান থেকে আজ আমি 14টা লজেন্স কিনলাম। প্রতিটা লজেন্সের দাম যদি 2 টাকা হয়, তাহলে আমি দোকানদারের কাছ থেকে দোকানদারকে কত টাকা দেব, ঠিক আছে? তো এই যে মানে অঙ্কটা দেওয়া আছে, যে ভাষাটা প্রয়োগ করে যে পাটিগণিতটা দেওয়া আছে, সেটা কিন্তু অ্যাপ্লাইড ফর্মে দেওয়া আছে, মানে প্রায়োগিক ফর্মে দেওয়া আছে। যে বাচ্চারা যে শিখলো যে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, এবং গুণটা যে তারা করতে শিখলো, শেখার পর ওরা বাস্তব জীবনে কিভাবে অ্যাপ্লাই করবে সেই সম্বন্ধে কিন্তু এই পেজটাতে একটা ধারণা দেওয়া হয়েছে। তার মানে দেখো, ব্লুমস ট্যাক্সোনমি কিন্তু ওরা ফলো করছে। প্রথমে নলেজ দিচ্ছে, তারপরে বোধ তৈরি করছে, তারপরে সেটা যখন স্কিল বারবার 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 প্র্যাকটিস করিয়ে যখন স্কিল হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটাকে প্রায়োগিক ফর্মেও কিন্তু নিয়ে আসছে। তো ক্লাস 2 এর আমার বইতে কিন্তু মানে ব্লুমস ট্যাক্সোনমির একটা পরিষ্কার ধাঁচ আমরা দেখতে পাচ্ছি। আর বারবার বলবো যে মানে যে থিওরি গুলো সাথে সরাসরি এই বইগুলোর রিলেশন আছে, সেই থিওরি গুলো ডিটেলস জেনে যাবে, সেই থিওরি গুলো সম্বন্ধে ডিটেলস ডেটা জেনে যাবে। একদম প্রশ্ন করতে পারে, সেরকম লেভেলের ইন্টারভিউয়ার থাকলে প্রশ্ন করবে। আচ্ছা, 163 নাম্বার পেজে ওই দিস আর দ্যাট আর দোজ এর যে সিঙ্গুলার প্লুরাল ফর্মটা শিখেছিল, সেইটা পুরো বেস করে অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে ছবির সাহায্যে। তারপর
আবারও সেই একই অ্যাপ্লাইড ফর্মে গুণ দেওয়া হয়েছে যে আফসানা তার বাবার সঙ্গে বাজারে গেল, বাবা 5 ডজন কলা কিনলেন, 1 ডজনে যদি 12টি কলা থাকে তাহলে হিসাব করে দেখি বাবা কতকগুলো কলা কিনলেন, অ্যাপ্লাইড ফর্মে দেওয়া আছে। ঠিক আছে, তো তোমাদেরকে যদি প্রশ্ন করে যে এই যে মানে এই প্রশ্নগুলো আমি অনেক হায়ার লেভেলে গিয়ে বলছি, বাট আমাদের সময় হয়নি, কিন্তু আমি বলছি আমি অ্যাজ এ ইন্টারভিউয়ার এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করব, তাই আমি সেটা তোমাদের জন্য মানে মধ্যেও তৈরি করে দিচ্ছি যে যদি প্রশ্ন করে যে এই বইগুলো যে তৈরি হয়েছে, তো এই বইগুলোর কোনো পেডাগজিক্যাল বেস আছে কিনা, তো অবশ্যই শেষের দিকে যে 4টা বেজের কথা বলছে, সেই 4টা বেজ তো বলবেই, ভিত্তি বলবে, তার পাশাপাশি কিন্তু এই থিওরিগুলোর নাম, বিশেষ করে ব্লুমস ট্যাক্সোনমির নাম উল্লেখ করলে ওরা কিন্তু খুশি হবে। এবার দেখো ওই একই, এবার হ্যাঁ আমরা যেভাবে গুণ শিখেছি যে মানে সংখ্যার আকারে, সেই এত মানে এত কিছু শেখানোর পর এইবারে সংখ্যার আকারে গুণ দিচ্ছে, মানে ধরেই নিচ্ছে যে তাদের সবটা তৈরি হয়ে গেছে, তাহলে এইবারে ওরা বিমূর্ত চিন্তাটা করতে পারবে, মূর্ত চিন্তা তৈরি হয়ে গেছে, বিমূর্ত চিন্তা ওরা করতে পারবে, তাই সেইভাবে দেওয়া হয়েছে। তারপর দেখো বিনয় মজুমদারের আমার বাড়ির কাছে বলে একটি কবিতা আছে, সেই কবিতায় বাচ্চার কাল্পনিক শক্তিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে এই কবিতাটার মাধ্যমে। আচ্ছা, আর এখানে তো তেমন কোনো ওয়ার্ড বা শব্দ নেই, কঠিন শব্দ নেই, যদি কোনো কঠিন শব্দ থাকে যার মানে তোমরা জানো না, তো সেইগুলো হাইলাইট করে রেখো বা সেইগুলো আমাকে পাঠিয়ে রেখো। তরুণ আমায় পাঠিয়ে রেখেছে, আমি সেই শব্দগুলোর অর্থ আজকে শেষে বলে দেব। আর যারা মানে পাঠাওনি, কোনো শব্দে কোনো সমস্যা হলে অবশ্যই পাঠিয়ে রাখবে, টেক্সট বুকে প্রত্যেকটা শব্দের অর্থ জেনে যাওয়াটা খুব জরুরি। আচ্ছা, এবার দেখো 168 নাম্বার পেজ, 168 নাম্বার পেজটা কিন্তু খুব দারুণ একটা অ্যাক্টিভিটি। এখানে আমরা যে বাচ্চাদের এই মানে পর্ব 1 মানে যে এই বইটার যে 1 নম্বর পর্ব, সেখানে কিন্তু দেখেছিলাম যে বাচ্চারা বাংলায় কম বেশি, ভারী হালকা, হ্যাঁ এইসবের ধারণা শিখছে, তো সেটা বাংলায় শিখেছিল। এইবারে ইংরেজিতে এসেছে, ইংরেজিতে এসেছে কিভাবে ডিজিট দিয়ে যে যে নাম্বারগুলো দুটো স্টার আছে, একটা স্টার এ একটা স্টার বি, স্টার এ তে যে নাম্বারগুলো 4-এর থেকে বেশি সেই নাম্বারগুলোকে অরেঞ্জ কালার করবে, এবং যে নাম্বারগুলো 4-এর থেকে কম সেই নাম্বারগুলোকে ব্লু কালার করবে, এবং স্টার বি তে যে নাম্বারগুলো 4-এর থেকে বেশি সেগুলোকে ব্লু কালার করবে, আর যে নাম্বারগুলো 4-এর থেকে কম সেটাকে অরেঞ্জ কালার করবে। এবার এখান থেকে আমার তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে দেখো স্টার এ বা যে কলামে, স্টার এর কলামে যে ইন্ডিকেশনটা দেওয়া আছে, যে নির্দেশনাটা দেওয়া আছে, স্টার বির কলামে ঠিক তার অপোজিট নির্দেশনা দেওয়া আছে, কেন? কালারের ক্ষেত্রে কেন এটা করা হয়েছে? অন্য কালারও তো দিতে পারতো, ব্লু আর অরেঞ্জই কেন? এনিওয়ান উত্তর দেওয়ার চেষ্টা করো। ম্যাম, বলো। রিভার্স থিঙ্কিং এর জন্য। ভেরি গুড, রিভার্স থিঙ্কিং এর জন্য। যে মানে ধরো একটা বাচ্চাকে যখন স্টার এর মানে কলাম এ, স্টার এর কলামে সে যখন মানে 4-এর থেকে বেশি সংখ্যাগুলোকে অরেঞ্জ কালার করছে এবং 4-এর থেকে কম সংখ্যাগুলোকে নীল কালার করছে, তখন তার একটা স্কিমা হয়ে যাচ্ছে, হ্যাঁ ওই অ্যাক্টিভিটিটা করার সময়, যে অরেঞ্জ কালার মানে 4-এর থেকে বেশি আর ব্লু কালার মানে 4-এর থেকে কম, তো এই স্কিমাটা তো তৈরি হয়ে যাচ্ছে। এবার রিভার্সে গিয়ে বাচ্চাটা সেটা ভাবতে পারছে কিনা,
অ্যাকচুয়ালি তার কম বেশি যে গ্রেটার দ্যান এবং লেস দ্যান এর যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা তৈরি হয়েছে কিনা সেটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করার জন্য বা ফর্মেটিভ অ্যাসেস করার জন্য কিন্তু স্টার বি তে অ্যাক্টিভিটিটা দেওয়া আছে এবং স্টার এর অ্যাক্টিভিটিটা স্টুডেন্টরা টিচারদের সহযোগিতা নিয়ে করবে, কিন্তু স্টার বি এর অ্যাক্টিভিটিটা স্টুডেন্টরা নিজেরা করবে। রিভার্সে দেওয়া আছে ওই আন্ডারস্ট্যান্ডটা চেক করার জন্য যে স্টুডেন্টরা ঠিকঠাক আন্ডারস্ট্যান্ড করতে পেরেছে কি না। ঠিক আছে, মানে কালারের উপরে ডিপেন্ড করে যেন তাদের স্কিমা তৈরি না হয়, তাদের স্কিমাটা যেন সত্যি সত্যি গ্রেটার দ্যান আর লেস দ্যান এর যে কনসেপ্টটা সেটার উপর ডিপেন্ড করে তৈরি হয়, তার জন্য। বাকিরা সবাই চুপ থাকলো। আদৌ কি ক্লাসটা করছে নাকি রেকর্ড নিয়ে নেবে পরে? ওই জন্য আমি রেকর্ডিং খুব ভেবে চিন্তে দেব। আমার রেকর্ড করা থাকছে, বাট আমি সহজে এবার রেকর্ডিং দেব না, কারণ বহুজনকে দেখছি যে ডেলি ক্লাস করছে না, রেকর্ডিং দেখে নিচ্ছে। আচ্ছা, তারপর দেখো এবার এত এত সময় ধরে যে যোগের সংক্ষিপ্ত রূপ যে গুণ সেটার একটা আমাদের তৈরি করা হয়েছে, বোধ বা ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী ধাপে ধাপে শেখানো হয়েছে। এরপরে কিন্তু ভাগের ধারণা দিচ্ছে, এবং ভাগ করা মানে যে বিতরণ করা বা ডিস্ট্রিবিউট করা, সেইটা কিন্তু 169 নাম্বার পেজে দেখানো হয়েছে, এবং যে মূর্ত ছবি দেওয়া হয়েছে সেটাও কিন্তু ডিস্ট্রিবিউটেরই। যে আজ আমাদের বাড়িতে দুজন বন্ধু মিতা ও মতিউর এসেছে, মা একটা প্লেটে 6টা নাড়ু দিয়ে গেলেন, তাহলে আমরা 3 জন সমানভাবে কি করে ভাগ করব? তো ভাগ এক্স্যাক্টলি যেভাবে হয় এবং তার প্রায়োগিক যে রূপটা সেটা কিন্তু প্রথমেই দেওয়া হয়েছে যাতে বাচ্চাদের কাছে ভাগের ধারণাটা মূর্ত হয়। তারপর দেখো 170 নাম্বার পেজে কিভাবে পেলাম দেখাচ্ছি, মানে বিয়োগ থেকে কিভাবে ভাগে কনভার্ট হচ্ছে সেটা এই 170 নাম্বার পেজে দেখাচ্ছি। এবার কেমন করে হচ্ছে আমি এটা এক্সপ্লেন করব না, এইটার উপরে আমাকে ডেমো পাঠাবে বেশ কয়েকজন। আমি মানে সবটা বলে দিচ্ছি বলে তোমরা নিজেরা ভাবতে ভুলে যাচ্ছ, আমি বলবো না, কিছু কিছু ক্ষেত্রে আমি গ্যাপ দেবো, সেটার উপরে আমাকে ডেমো করে পাঠাবে, তাহলে তোমরা নিজেরা ভাবতে শিখবে। যে আমি তো যোগ থেকে গুণ কিভাবে হচ্ছে সেটা এক্সপ্লেন করেছি মোটামুটি, খুব ডেপথে না গিয়ে, কিন্তু বিয়োগ থেকে ভাগে কিভাবে আসছে সেটা তোমরা 170 নাম্বার পেজ অ্যানালিসিস করে নিজেরা ছোট্ট একটা ডেমো করে আমাকে পাঠাবে। আচ্ছা ম্যাম। 171 নাম্বার পেজে ওরকম ভাবেই দেওয়া আছে যে 6টি মাছের মতো করে কাটা কাগজের টুকরো দিলাম, 2টি জারে সমান সংখ্যায় রাখতে হবে, তাহলে একটি জারে কটা মাছ রাখবো। ঠিক আছে, ওই প্রায়োগিক হিসাবে ভাগটা দেখিয়েছে। এরপরে আসছে হচ্ছে শ্রী নির্মলেন্দু গৌতমের ও রোদ্দুর বলে একটা কবিতা। দেখো ক্লাস 2 তে আমরা যত কবিতা বা গল্প পাচ্ছি বেশিরভাগটাই উপকথা বা নীতিকথামূলক, এবং আর দ্বিতীয় যে ভাগটা সেটা হলো বাচ্চাদের সাথে সম্পর্কিত, বাচ্চারা প্রকৃতি বা পরিবেশকে যেভাবে দেখছে তার সাথে সম্পর্কিত, আর তোমার বাচ্চারা যেভাবে তোমার কল্পনার জগতে ভেসে বেড়ায় তার সাথে সম্পর্কিত, একদম এই বয়সের উপযোগী। ক্লাস 2 তে বাচ্চাদের বয়স হয় তোমার হচ্ছে 9 বছর, হ্যাঁ 9 বছর ক্লাস 2 তে বয়স হয়, তো একদম সেই উপযোগী কিন্তু ওদের সেই বয়সের উপযোগী করে কবিতা এবং গল্পগুলোকে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর ওখান থেকে হাতে কলমে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, সাম টেডি বেয়ার্স, এটাও একটা রিডিং। হ্যাঁ বলো বলো। ম্যাম বলছি যে ওই দয় হসন্ত আর দর যেটা রয়েছে মানে ওটা যুক্ত ব্যঞ্জন করে দিল না কেন? এখানে রোদ্দুরের ক্ষেত্রেও দেখছি, এখানে যদ্দুরের ক্ষেত্রেও দেখছি একই রকম। এটা দেয়নি, তার কারণ হচ্ছে যেটা আমার পার্সোনালি মনে হয়েছে যে যুক্ত বর্ণ
এই ক্লাস 2 থেকেই যুক্তবর্ণ কিন্তু বাচ্চারা শিখছে। ক্লাস 1 এ যুক্তবর্ণ আছে কিন্তু খুব বেসিক আছে, তো মেনলি ক্লাস 2 থেকেই শিখছে। তো এবার যুক্তবর্ণ যদি দেওয়া হয় তাহলে এই বয়সী বাচ্চাদের বুঝতে সমস্যা হবে, এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে যে সব ধরনের কবিদেরই নিজস্ব একটা স্টাইল থাকে, তো এইটা শ্রী নির্মলেন্দু গৌতমের একটা নিজস্ব স্টাইলও হতে পারে যে যুক্তবর্ণগুলোকে যুক্তবর্ণ হিসাবে না লিখে ভেঙে লিখেছে, দুটোই হতে পারে। ম্যাডাম ওকে হুম ম্যাডাম হুম সাহিত্যে তো এটা আছে, এটা করা যায় সাহিত্যে। সাহিত্যে সবকিছুই করা যায়, ওই জন্যই সেটা সাহিত্য। অনেক অফিসিয়ালে করা যাবে না। সবকিছুই করা যায় সাহিত্যে। সবকিছু বলতে ধরো যে মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি দেখি বা মানিক বন্দ্যোপাধ্যায়কে যদি দেখি, তাহলে দুইজনের যে লেখনী, সেই লেখনী কিন্তু আলাদা। ওরা বানান চেঞ্জ করে ফেলে, বানানটাকে পরিবর্তন করে ফেলে, ঠিক আছে? শব্দের বানান সেম থাকে না, এবং এর জন্য অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি হয়। কিন্তু এটাই আর্ট, এটাই শিল্প। প্রত্যেকটা শিল্পীর আলাদা আলাদা লজিক থাকে। যেমন চিত্রকারদের পেইন্টিং চিত্র সবসময় সিমিলার হবে না, মানে সিমিলার কনসেপ্টে হবে না, আলাদা আলাদা কনসেপ্টে হবে, তবেই না সেটা স্বতন্ত্র। তো এরকম শিল্পীদের বিভিন্ন রকমের সত্তা থাকে, তো এটা নির্মলেন্দু গৌতমের একটা সত্তা হতে পারে। আবার এটাও হতে পারে যে যেহেতু এখনো ক্লিয়ারলি যুক্ত বর্ণের ধারণা বাচ্চাদের মধ্যে তৈরি হয়নি, সবে সেটা শুরু হয়েছে, তাদের যাতে সুবিধা হয় সেই জন্য এইভাবে লিখেছে, এটাও হতে পারে, দুটোই হতে পারে। আচ্ছা, এবার দেখো some teddy bears are tiny, some teddy bears are tall। এবার কি এই কিছু ভোকাবুলারি বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে, আর কিছু কিছু ক্ষেত্রে অপোজিট ওয়ার্ড ক্রিয়েট করা হয়েছে। যেমন ধরো একটা কবিতা আছে, কবিতাটা তোমরা শুনেছো কিনা জানি না, রলি পলি বলে একটা কবিতা আছে, ইউটিউবে খুব ফেমাস ওই কবিতাটা। তো রলি পলি ওই কবিতার মধ্য দিয়ে বাচ্চাদেরকে অপোজিট ওয়ার্ড খুব সহজেই শিখিয়ে দেওয়া যায়। আর ওটা আমি ক্লাসরুমে বাস্তবে অ্যাপ্লাই করে দেখেছি, সত্যি সত্যি খুব কাজ দেয়। মানে বাচ্চাদের যখন আমি বলছি যে বিগ এর অপোজিট স্মল, বা তোমার ফাস্টের অপোজিট স্লো, তা ওদের কিন্তু মনে থাকছে না, বা আপের অপোজিট ডাউন মনে থাকছে না। কিন্তু যখন রলি পলি করে ওদেরকে অপোজিট ওয়ার্ড গুলো পড়াচ্ছি সুর দিয়ে রাইমের আকারে, তখন ওই অ্যাক্টিভিটিটা করতে করতে ওরা কিন্তু অটোমেটিক্যালি শিখে যাচ্ছে। তো এই কবিতাটাতেও সেরকম কিছুটা চেষ্টা করা হয়েছে, ফুললি না, কিছুটা চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এরপর 175 নম্বর পেজে ওই একটা ফুলের বিন্দু বিন্দু দিয়ে কিছু পিকচার দিয়ে দেওয়া হয়েছে, সেই বিন্দুগুলোকে যোগ করে তারা মাছ, ফুল, পাখি এগুলো আঁকা শিখবে। এটা আমি আর নতুন করে বলবো না, ওই একই, ওই ফাইন মোটর স্কিল আর কাল্পনিক শক্তি এবং তাদের বাস্তব বোধটাকে চেক করছে। এরপর দেখো আলোর উৎসবে এইবার এইখানে, এটা আমি বলবো না, আমি এটা তোমাদের কাজ দিয়েছি, এইখানে বিয়োগটা কিভাবে ভাগে পরিণত হচ্ছে এই 176 নম্বর পেজে খুব সুন্দর করে এক্সপ্লেইন করে দেখিয়েছে। তো এই এক কাজটা তোমরা করে দেখাবে, দেখি কজন পারো, তারপরে না পারলে পরে তখন গিয়ে আমি এক্সপ্লেইন করবো। আচ্ছা, 177 নম্বর পেজে আবার ওই গুণের ব্যাপারটা চেক করে দেখছে। 178 নম্বর পেজে আবার তোমার যোগের ব্যাপারটাও আছে, যোগ থেকে গুণ ওই ব্যাপারটাও আছে, বিয়োগ থেকে ভাগ ওই ব্যাপারটাও আছে, মিক্সড আছে। এবার আসছে হচ্ছে এই প্রথম অন্য একটা ধাঁচের প্রবন্ধ, বা গল্প তো না, প্রবন্ধই বলবো পাচ্ছি, সেটা হচ্ছে বিদ্যাসাগরের কথা। এই প্রবন্ধটার মধ্য দিয়ে বিদ্যাসাগরের মতো মনীষীর সাথে বাচ্চাদের একটা পরিচিতি তৈরি হচ্ছে। আচ্ছা, আমি প্রশ্ন জিজ্ঞাসা করব, ক্লাস 1 এর আমার বইতে দুজন মনীষীকে নিয়ে গল্প বা প্রবন্ধ আছে, সেই দুইজন মনীষী কে কে? রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম। ভেরি গুড। আর এখানে আমরা পেলাম বিদ্যাসাগরকে, এবং তার আগে 6 জন মনীষীর নাম পেয়েছি, কিন্তু তাদের নিয়ে প্রবন্ধ বা গল্প নেই। আচ্ছা, এবার ইটের ধারণা দিয়েছে, মানে আর্টিকেলের ধারণা দিচ্ছে। হ্যাঁ বলো। ওই নুরু থেকে নজরুল ওই কথাটা না?
হ্যাঁ, নুরু থেকে নজরুল আর ওই জোড়াসাঁকো মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে ছুটি বোধহয়। ছুটি না কি একটা আছে ওই রবীন্দ্রনাথ চন্দননগর ঠাকুরের। চন্দননগর হ্যাঁ বলো। চন্দননগরের যে নাটকটা আছে না, বাবার প্রথম গিফট, না ওটা না, ওটা না, ওটা না। ওটা না। ওটা তো রবীন্দ্রনাথের কথা বলছি আমি। রবীন্দ্রনাথ ঠাকুরের ওটার নাম আমি ভুলে গেছি, যাই হোক আমি দেখে আবার বলে দেব, ঠিক আছে? আর এইগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। এরপরে দেখো, আমার বই দুটা বা এবং সহজ পাঠ দুটা, এই দুটা মেনলি এক্সপ্লেনেশনের বিষয়, কারণ টেক্সট বুকের মধ্যে, কারণ এখানে অনেক পেডাগজিক্যাল থিওরি এবং কনসেপ্ট লুকিয়ে আছে, যার জন্য দেরি হয়। কিন্তু যখন ক্লাস 3 তে দিদি চলে যাব, ওই হ্যাঁ, যে বলো বলো। বলছি কি ওই ওয়ানের যেটা বলা হচ্ছিল ওইটা, ওই যে ছোট রবি আর ছোটদের রবি এরকম একটা Exactly. নাম ইয়ে হ্যাঁ লেখা হ্যাঁ রয়েছে। হ্যাঁ, ভেরি গুড। ছোটদের রবি, নুরু থেকে ছোট নুরুল রবি আর আর ছোটদের ছোটদের রবি। রবি, হ্যাঁ ছোট রবি হুম। ছোটদের রবি, ভেরি গুড, এই দুটা আছে। আর আহ, তোমার 3 থেকে যখন তোমরা পাতাবাহার, বাটারফ্লাই এবং উইংস এ যাবে না, তখন কিন্তু ওখানে পেডাগজিক্যাল কোনো অ্যাসপেক্ট নেই। ওখানে তোমরা শুধুই তথ্য পাবে, এবং ওই তথ্যগুলো তোমাদের খাতায় নোট ডাউন করে কালেক্ট করে করে রেখে দিতে হবে। যত পেডাগজিক্যাল অ্যাসপেক্ট সেটা ক্লাস 1 আর 2 তে আছে, আর পিপিতে হালকা করে দেওয়া আছে। তো যার জন্য ক্লাস 1 এ অতটা সময় লাগেনি, কিন্তু ক্লাস 2 তে বেশি সময় লাগছে। তো ক্লাস 3, 4, 5 এ আমার বেশি কাজ নেই, ওখানে তোমাদের বেশি খাটনি, কারণ ওখানে ডেটা বেশি আছে, পেডাগজিক্যাল অ্যাসপেক্ট কম আছে, ঠিক আছে? এবার দেখো 182 নাম্বার পেজে কি বলেছে, যে আজ আমি টেবিলে অনেক 1 ও 10 কার্ড রেখেছি, বন্ধুদের দিয়ে কার্ডের সমান দল করার চেষ্টা করে। এটাও একটা ভাগের প্রসেস, যে মানে এক এক একটা কার্ডের, এক কার্ডের মানে এক ডিজিটের কার্ডের একটা দল তৈরি করবে, আর 10 সংখ্যা বা 10 নাম্বারের একটা দল তৈরি করবে, এবং সেটাকে সমান ভাগে ভাগ করে দেবে। এইভাবে ভাগের ধারণা তৈরি হবে একটা গেমের মধ্য দিয়ে। এই কার্ডগুলো প্রাইমারি স্কুলে, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে অ্যাজ এ এলটিএম দেওয়া হয়, ডিস্ট্রিবিউট করা হয়, ঠিক আছে? ওই একই মানে ভাগেরই বিভিন্ন রকম ইয়ে দেওয়া হয়েছে, চলছে। এরপর লীলা মজুমদারের হাতির মা আছে, ঠিক আছে? এই এই গল্প বা রচনা যাই বলো, এই রচনাগুলো রাইটারের নাম, লেখক লেখিকার নাম এবং রচনাগুলোর নাম মনে রাখবে, কারণ যদি জিজ্ঞাসা করে হাতির মা কোন বইতে আছে বা কোন পাঠ্যপুস্তকে তোমরা খুঁজে পেয়েছো, তখন বলতে হবে ক্লাস 2 আমার বইতে কে লিখেছে, নীলা মজুমদার। এইগুলো নিয়ে যেন তোমরা নিজেরা পার্সোনালি চার্ট তৈরি করে রাখো, এই জায়গাটাতে যেন কোনো ঘাটতি না হয়। আচ্ছা, এবার দেখো 189 নাম্বার পেজে খুব ইন্টারেস্টিং একটা পেডাগজিক্যাল অ্যাসপেক্ট ওয়ালা এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি দিয়েছে, এক্সারসাইজ বলা বলো বা অ্যাক্টিভিটি দিয়েছে। সেখানে দেখো, দিদি হ্যাঁ বলো। বলছি যে লেখক বা লেখিকাদের ছদ্মনামটাও মনে রাখতে হবে। রাখলে ভালো, আমি ছদ্মনাম দিয়ে দেব। তো দেখো, এখানে একটা ক্যাপ দেওয়া আছে এবং তার সাথে একটা ওয়ার্ড 10 দেওয়া আছে। তাহলে ক্যাপের ছবি দেওয়া আছে আর 10 ওয়ার্ড দেওয়া আছে, এই দেখে বাচ্চারা ক্যাপ্টেন লিখবে। তারপরে সানের ছবি দেওয়া আছে, তারপর ডে লেখা আছে ওয়ার্ডের আকারে, এই দেখে বাচ্চারা সানডে লিখবে। তো এবার আমার প্রশ্ন তোমাদের জন্য, উত্তর তোমরা দেবে, যে এই যে সানের ছবি না আঁকে এখানে SUN সান লিখে দিতে পারতো, তো ছবি দেওয়ার জন্য কি এক্সট্রা হচ্ছে, এর পেডাগজিক্যাল অ্যাসপেক্ট কি? বলবো ম্যাডাম, বলো। টু লিঙ্ক আউটার ওয়ার্ল্ড, টু লিঙ্ক আউটার ওয়ার্ল্ড। আউটার ওয়ার্ড, আর পেডাগজিক্যাল অ্যাসপেক্টটা কি? ওই অ্যাসপেক্টটাকে ম্যাম এক্সপ্লেইন বলবো? করো, বলো। আমার মনে হচ্ছে দুটো কারণ ম্যাম, একটা হলো মানে আকর্ষণীয় করতে, হুম আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সানের যে স্কিমাটা আগে ওদের তৈরি হয়েছে হুম, ওটা ওরা প্র্যাকটিস করবে। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। তো এটাই
পেডাগজিক্যাল ভ্যালু মানে পেডাগজিক্যাল অ্যাসপেক্ট মানে সবসময় পেডাগজিক্যালি ভাবতে হবে। তো এখানে স্থানের ছবি দেওয়া আছে, মানে বাচ্চারা ছবি দেখে ব্যাপারটা মূর্ত হচ্ছে, তাহলে ওরা ওদের স্কিমাটাকে রিকল করছে এবং বাস্তবে এবং রিয়ালিয়াও আছে এখানে, ওরা বাস্তবের সাথেও এটার সাযুজ্য পাচ্ছে ছবি দেখে। এই ধরনের টুপিতে ওরা ক্রিকেট খেলতে গিয়ে ম্যাক্সিমাম সময় পড়ে, সূর্যকে দেখে, পেনকে দেখে, মানুষকে দেখে, চাবিকে দেখে, পরিচিত ওরা। তো রিয়ালিয়া আছে প্লাস স্কিমাও আছে, ঠিক আছে। তো এবং তাদের কাছে অবশ্যই বিষয়গুলো মূর্ত হচ্ছে। মূর্ত হচ্ছে এবং অবশ্যই এটা একটা অ্যাটেনশন ডেকে নিচ্ছে, মানে অ্যাটেনশন নিয়ে নিচ্ছে। ওদের কাছে বিষয়টা বোরিং লাগছে না, মজাদার হচ্ছে, ক্রিয়েটিভ হচ্ছে। এইগুলোই হচ্ছে পেডাগজিক্যাল অ্যাসপেক্ট। এই যে তরুণ যে উত্তরগুলো দিচ্ছে, সেই উত্তরগুলো না মানে অনেকটা ওই উঁচু হায়ার লেভেলের জন্য। তুমি হাই স্কুলের জন্য যখন ইন্টারভিউ দিতে যাবে তখন ঠিক আছে, কিন্তু প্রাইমারির জন্য তোমাকে ওটাকে ওপেনলি এক্সপ্লেন করতে হবে, ওইভাবে বললে হবে না। আচ্ছা, এবার দেখো যে নিজে করি এখানে একক দশকে ওই যোগ এবং যোগ না ভাগের ধারণা দেওয়া আছে, মানে এতক্ষণ ধরে যে ভাগটাকে শেখালো, যেভাবে আমি গুণের ক্ষেত্রে বলেছি, তো সেইটাই এবারে তোমার ভাগের ক্ষেত্রে করেছে, কারণ এতদিনে বাচ্চাদের ভাগটা প্রায়োগিক ক্ষেত্রে পৌঁছে গেছে, তাই তারা সেটাকে বিমূর্তভাবে চিন্তা করতে শিখে গেছে। সেই জন্য তোমার সংখ্যার আকারে দিয়ে ওদেরকে ভাগটা করতে দিয়েছে, যেভাবে আমরা শিখেছি। কিন্তু আবার চেক করেছে, আবার 192 পেজে ওই প্লেটে ডিস্ট্রিবিউশন দিয়ে চেক করে নিয়েছে। এরপর আসছে হচ্ছে সুকুমার রায়ের শব্দ কল্পদ্রুম, ঠিক আছে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা কবিতা, পারলে এটা মুখস্থ রেখো, ঠিক আছে, কারণ এটা আবুল তাবুল বই থেকে নেওয়া হয়েছে এবং এখান থেকে অনেককেই আমাদের ইন্টারভিউ যাদের নিয়েছে তাদেরকে অনেককেই এটা মানে কবিতাটা বলতে বলেছে, আবৃত্তি করতে বলেছে। যারা আবৃত্তি জানে তাদেরকে বলেছে যে সুকুমার রায়ের শব্দ কল্পদ্রুম থেকে আবৃত্তি করে শোনাও। আচ্ছা, 194 পৃষ্ঠায় আবার রিডিং স্কিল চেক করার জন্য একটা এসে আর একটা কবিতা দেওয়া আছে, হ্যাঁ, এবং 195 পৃষ্ঠায় ওই একই রকম চলছে। বিয়োগ থেকে যে ভাগ আসছে সেইটা নাটক দেখি বলে একটা অ্যাপ্লাইং ফর্মে একটা অ্যাক্টিভিটি দিয়েছে। 196 পেজে তো সোজা একদম মানে সংখ্যা দিয়ে ভাগ আছে, তারপরে তোমার অ্যারিথমেটিকের আকারে ভাগকে দিয়ে দিয়েছে, ভাষাই ভাগ দিয়ে দিয়েছে। এরপর আসছে হচ্ছে হ্যাঁ বলো। ভাজ্যভাজকগুলোর সাথে পরিচয় ঘটিয়েছে। হ্যাঁ, ভাজ্যভাজকগুলোর সাথে পরিচয় ঘটিয়েছে। যখন গুণ করছে তখন সেখানেও একই রকম ভাবে তোমার গুণের যে বিভিন্ন পার্ট গুলো আছে সেগুলোর সাথে পরিচয় করিয়েছে। এরপর দেখো দেয়ার মানে কি, দেয়ার যে টার্মটা, দেয়ার মানে কি, তার বাস্তব ফর্মটা কি, বাস্তবে তার অ্যাপ্লাই ফর্মটা কি, সেইটা সম্বন্ধে শিক্ষা দিয়েছে ছবির আকারে। একই সাথে তারা দেয়ারের ব্যবহারও শিখছে এবং ব্যাপারটাকে মূর্ত করার জন্য ছবি ব্যবহারও করেছে। এরপর 198 পৃষ্ঠায় কালার দ্য পিকচার্স, ওই একই ফাইন মোটর স্কিল এবং ওদের যে বাস্তব যে বোধ, যে রিয়ালিয়া, সেটা বাস্তব বোধটাকে রিয়েল ওয়ার্ল্ডের সাথে যে পরিচিতি সেটাকে চেক করার জন্য একটা রং করার অ্যাক্টিভিটি আছে এবং আনন্দ দেওয়ার জন্য। এরপর আবার একজন মনীষীকে নিয়ে আমরা একটা প্রবন্ধ পাচ্ছি, তিনি হলেন স্বামী বিবেকানন্দ এবং প্রবন্ধটার নাম হলো বিশ্বজয়ী বিবেকানন্দ। তার মানে ক্লাস 1-এ আমরা নুরু থেকে নুরুল এবং ছোটদের কবি ও ছোটদের রবি সামথিং এরকম একটা নাম ছিল, নামটা আমার প্রপারলি মনে নেই। তো তাহলে এই দুইজন মনীষীকে নিয়ে প্রবন্ধ পেয়েছি, আর এখানে পাচ্ছি যে বিদ্যাসাগরকে নিয়ে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে দুটো প্রবন্ধ পাচ্ছি, এগুলো মনে রাখবে। আচ্ছা, তারপর তোমার ওই একই রকম অ্যাক্টিভিটি দিয়েছে যে 201 নম্বর পেজে যে বাটারফ্লাই এর ছবি দিয়েছে।
ক্যারটের ছবি দিয়েছে, ঠিক আছে? কিন্তু এখানকার সাথে ওখানকার একটা পার্থক্য আছে। ওখানে যেটা করেছিল যে সান আর ডে, সানডে, সানের সাথে ডের কিন্তু কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এখানে যে পিকচার গুলোকে ব্যবহার করেছে সেই পিকচার গুলো কিন্তু যেটা ওয়ার্ড পাচ্ছি আমরা সেটাই, তার পিকচার। যেমন বাটারের সাথে ফ্লাই যোগ করলে আমরা বাটারফ্লাই পাচ্ছি, মানে এই যে অ্যাক্টিভিটিটা এটা অপোজিট। ক্যারটের সাথে, তার ক্যারের সাথে রট যোগ করলে আমরা ক্যারট পাচ্ছি, ঠিক আছে? তারপরে পটের সাথে এটো যোগ করলে আমরা পটেটো পাচ্ছি, পাইনের সাথে ম্যাম অ্যাপেল যোগ করলে আমরা পাইনঅ্যাপেল পাচ্ছি। বলো। এখানে শব্দটাকে অ্যান্টোনিম। ভেঙে উচ্চারণ করা হয়েছে। হ্যাঁ, হুম। এখানে ওয়ার্ডে লিখবে, ঠিক আছে? বাচ্চারা এর আগে যে অ্যাক্টিভিটিটা দেখেছে সেখানে রেজাল্টটা লিখবে, কিন্তু এইখানে মানে ছবির সাথে যে ওয়ার্ডটা যুক্ত হয়ে, সরি, ফ্লাই বা রড এই ওয়ার্ডের সাথে যে ওয়ার্ডটা যুক্ত হয়ে এই ছবির ওয়ার্ডটা তৈরি করবে সেইটা লিখতে হবে। উল্টো অ্যাক্টিভিটি দিয়েছে, মানে কিভাবে বাচ্চাদের বুদ্ধি চেক করছে বা মেন্টাল এবিলিটি চেক করছে। এটা কিন্তু স্কিমার সাথে সাথে মেন্টাল এবিলিটিও, কারণ প্রেজেন্স অফ মাইন্ড কিন্তু এখানে ভীষণ ভাবে ব্যবহার করতে হবে, তবে গিয়ে সেই বাচ্চাটা পারবে অ্যাক্টিভিটিটা করতে। তারপর 202 নাম্বার পেজে বিভিন্ন রকমের ফুলের নাম ইংরেজিতে এবং সেই ফুলের রং সম্বন্ধে যেটা ধারণা তৈরি হয় সেটা ছবি দেখে চেক করার চেষ্টা করেছে। এবার দেখো, এইবার এখান থেকে আমি তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো 203 নাম্বার পেজে, যে এখানে একটা কবিতা আছে, মনে করো তুমি একটি ফুলের বাগানে গেছো, বাগানে গোলাপ, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা আর জবা ফুল ফুটে রয়েছে। তুমি কোন ফুলটির সঙ্গে কথা বলতে আর কি কথা বলতে চাইবে তা কয়েকটি বাক্য লেখো। হ্যাঁ, তারপরে লিসেন অ্যান্ড সে দিয়ে একটা কবিতা দেওয়া হয়েছে। তো আমাকে বলবে এই যে বাংলা যে অ্যাক্টিভিটিটা দেওয়া হয়েছে এটার মাধ্যমে বাচ্চাদের কি চেক করার চেষ্টা করা হচ্ছে? কল্পনা শক্তি চেক করার চেষ্টা করা হয়েছে, আর এবং সেই সম্পর্কে যেন কিছু বলতে পারে, বলার দক্ষতাও চেক করেছে। বলার দক্ষতা মানে শাব্দিক ক্ষমতা হ্যাঁ, কতখানি শাব্দিক তৈরি আর হয়েছে কল্পনা হ্যাঁ, আর কাল্পনিক শক্তি, আর কাল্পনিক শক্তি। মানে কতটা কল্পনা করতে বলছে, মানে মনে করো, মানে ওখানেও বাগানে নিয়ে আবার যাওয়া, মানে না শব্দ। গিয়ে উপস্থিত থাকার কথা বলা হয়েছে, মানে কল্পনা করতে বলা হয়েছে। মানে একটা বাচ্চা তার কল্পনাকে ভাষায় কতটা প্রকাশ করতে পারছে, হ্যাঁ, ঠিক। তার স্পিকিংটা কত ভালো হয়েছে সেটা চেক করছে। ওকে, এবার উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মেঘের মুলক আছে। মেঘের মুলুকে ওই একই রকম প্রকৃতি দেখছে এবং প্রকৃতি নিয়ে কল্পনা। আমরা যখন ঘুরতে যাই সেটা যেখানেই হোক, তখন সেই সামনে যে পটচিত্রটা আমরা দেখি, যে চিত্রটা আমরা দেখি, সেটা তো আমাদের মধ্যে একটা মারাত্মক স্কিমা তৈরি করে, মারাত্মক একটা এফেক্ট ফেলে, আমাদের মনে অনেক রকম চিন্তা ভাবনার উদয় হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে সেটা আরো 100 গুণ বেশি। তো সেই কারণে বাচ্চাদের কল্পনার বিস্তার যাতে আরো দূর দূরান্তে পৌঁছায় তার জন্য কিন্তু এই ধরনের প্রবন্ধগুলো রাখা হয়েছে। এইগুলো আমি বলছি কেন, কারণ জিজ্ঞাসা করতে পারে যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মেঘের মুলুক এই রচনাটার যে ক্লাস 2 তে দেওয়া হয়েছে এর উপযোগিতা কি। তো এইটা একটা উপযোগিতা। আর দ্বিতীয়ত যেগুলো যে ভাষাগত যে উপযোগিতা, যে রিডিং মানে LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং যে ডেভেলপ করবে সেটা তো থাকছেই, তার পাশাপাশি কিন্তু এগুলোও থাকছে। আচ্ছা, এরপর প্রোনাউনের ধারণা দেওয়া হয়েছে। মূল ভাবটা কি ম্যাম, মূল ভাবটা কি বললেন জানো? মূল ভাবটা হলো যে কোথাও ঘুরতে গিয়ে আমাদের মানে ওই বাচ্চাদের যে কাল্পনিক শক্তি তৈরি হচ্ছে, সেই মুহূর্তটাতে সেই পরিবেশটাকে নিয়ে যে কাল্পনিক শক্তি তৈরি হচ্ছে, সেটা একটা কথা দেখবে বহু জ্ঞানীগুণী মানুষ বলে যে বারবার বলে যে ঘোরো, বিভিন্ন জায়গায় ঘোরো, যত বেশি ঘুরবে তত বেশি কিন্তু আমাদের যে বুদ্ধি সেটা বাড়বে, আমাদের যে কল্পনা শক্তি সেটা বাড়বে। খুব যথার্থই বলেছে। হ্যাঁ, কারণ তাতে আমাদের মন যেমন সুস্থ থাকে, শরীরও সুস্থ থাকে, তার সাথে সাথে কিন্তু আমাদের যে বৌদ্ধিক ক্ষমতা শতাধিক ডেভেলপ করে। মানে আমাদের কাছে অন্যরকম দরজা খুলে যায়। মানে বাড়িতে বসে তুমি বই পড়ে যতটা না বুঝতে পারবে
তার থেকে বেশি যখন তুমি প্র্যাকটিক্যালি পরিবেশের সাথে তুমি যখন অ্যাডজাস্ট করছো বা পরিবেশের সঙ্গে যখন তুমি অভিযোজন করছো, তখন সেটা তুমি আরো বেশি করে ক্লিয়ারলি বুঝতে পারবে এবং তুমি লিঙ্ক করতে পারবে। তাই পড়ার পাশাপাশি কিন্তু ঘুরতেও হবে, পড়তেও হবে, ঘুরতেও হবে, দুটাই প্রয়োজন। আমি তো আটকে দিদি গেছি বিশেষ কারণে, কিন্তু ভবিষ্যতে নিশ্চয়ই মানে সময় সুযোগ হলে নিশ্চয়ই আমি ঘুরবো। এটা আমার লাইফের একটা এম, কারণ আমি বুঝে গেছি বোধ বাড়াতে গেলে কিন্তু ঘুরতে হবে। বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন পরিবেশের সাথে, বিভিন্ন সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশের সাথে তোমাকে যোগাযোগ রাখতে হবে, তবে গিয়ে কিন্তু তুমি শিখতে পারবে। প্রকৃত শিক্ষাটা ওখান থেকে হবে। এবার কেউ কিছু দিদি প্রশ্ন করছিলে, বলো। হ্যাঁ, বলছি কি মানে এটা আমার মনে হচ্ছে, আমি বলছি যে এই যে ক্লাস 2-তে দ্বিতীয় শ্রেণীতে যে বই রয়েছে, এখানে সুখলতা রায়ের অন্যখানে কবিতা রয়েছে, হুম সুকুমার রায়ের শব্দকল্পদ্রুম রয়েছে, হুম আবার উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মেঘের মুলুক রয়েছে। মানে ওনাদের পরিবারের 3 জনের আহ গল্প কবিতা এই ক্লাস 2 এর মধ্যে রয়েছে। এরকম হুম অন্যান্য কোনো বই আছে কিনা জানি না, কিন্তু ক্লাস 2 এর পাঠ্য বইটার মধ্যে তো রয়েছে না। হুম এটা মানে আমি শুধু এখানে না, তুমি এদের পরিবারের প্রত্যেকটা লেখকের এরপরে আরো পাবে। ক্লাস 3-4 এর বইতে পুরো ছড়িয়ে আমরা আছে। ছড়িয়ে দেওয়া রয়েছে। আমার হ্যাঁ বইগুলো তো সব পড়া হয়নি, আমি সেটাই মানে বলছি, মনে হয় আরো আছে হ্যাঁ হয়তো। হ্যাঁ এটা দেখলাম, ঠিক আছে। ওই যে আমি বলেছিলাম না যে এদের কালকেই বোধহয় কালকে না তার আগের দিন যে ক্লাসটা নিয়েছিলাম, গত দিনের ক্লাস, আমি বলেছিলাম যে তাদের যে পারিবারিক যে চার্ট বা পারিবারিক ফ্যামিলি ট্রি, সেই ফ্যামিলি ট্রিটা কিন্তু খুব ভালোভাবে জেনে রাখতে, কারণ এখান থেকে প্রশ্ন করবেই করবে। যাদের বাংলা সাবজেক্ট আছে প্রশ্ন করবেই। এবং এদের যে ফ্যামিলি ট্রি, সুকুমার রায় সম্বন্ধে, সুখলতা রাও সম্বন্ধে, পুণ্যলতা রায়চৌধুরী এবং সুবিমল রায়চৌধুরী সম্বন্ধে জেনে রাখতে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পিতা, তার 4টা সন্তান, সুকুমার রায়, সুবিমল রায়চৌধুরী, পুণ্যলতা চক্রবর্তী এবং সুখলতা রাও। এই 4টা সন্তান এবং 4জন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীও লেখক ছিলেন এবং এই 4জনও লেখক লেখিকা, এবং এদের রচনা পুরো ছড়িয়ে আছে আমাদের। তো এদের সম্বন্ধে কিন্তু আমাদের জেনে যেতে হবে, ফ্যামিলি ট্রিটাও খুব ভালোভাবে জেনে যেতে হবে, এবং এদের যে বিভিন্ন গ্রন্থগুলো, সেই গ্রন্থগুলো বা রচনাগুলোর নামও কিন্তু আমাদের জেনে যেতে হবে, একদম এটা মাস্ট। এরপর দেখো যে প্রোনাউনের ব্যবহার শিখিয়েছে, যে হি এর পরে বা শি এর পরে কি হবে এবং আয়ের পরে কি হবে, ইউ এর পরে কি হবে, মানে কোন প্রোনাউনে কোন ধরনের আর্টিকেল ব্যবহার করব সেটা শেখানো হয়েছে। সরি, অক্সিলিয়ারি ভার্ব, আর্টিকেল না। কোন প্রোনাউনে কোন ধরনের অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব সেটা কিন্তু শেখানো হয়েছে একটা অ্যাক্টিভিটির মাধ্যমে। এরপর যে অ্যাক্টিভিটি গুলো দেওয়া আছে সেই একই, যে হি এর পরে কোন ধরনের অক্সিলিয়ারি ভার্ব বসবে, ইউ এর পরে কোনটা বসবে, আয়ের পরে কোনটা বসবে, এই নিয়ে অ্যাক্টিভিটি মাধ্যমে বাচ্চাদেরকে শেখাতে হবে। এবং ক্লাস 2 এর বাচ্চাদের দাঁত পড়ে যায় এখানে এসে, ওরা আর ম্যাম এখানে, এখানে বলো। ম্যাম এখানে তো পার্সেনের দিকটা চলে আসছে না বোঝানোর ক্ষেত্রে। পার্সেনের দিকটা আসছে, অবশ্যই আসছে, কিন্তু তুমি ক্লাস 2 এর বাচ্চাকে কি পার্সেন বোঝাতে পারবে? পারবে না। ওটাই তো এখানে ওটাই এখানে বলছি। হ্যাঁ বলো। না ওই কথাটাই বলছি যে পার্সেন থেকে তো এগুলা ইউজ করতে হবে যে হ্যাঁ, দেখো আমরা বড়, আমাদের ক্ষেত্রে যতটা সুন্দরভাবে এটা ক্লিয়ার হবে, বাচ্চাদের ক্ষেত্রে ক্লিয়ার করা সেটা শক্ত। আমার কাছে খুব শক্ত লেগেছে। এবার এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে যে ওদেরকে প্রথমে শিখিয়ে দিলে একটা চার্ট করে, যে হি এর পরে কি বসে, শি এর পরে কি বসে, আই এর পরে কি বসে। কারণ ওদেরকে তুমি যদি বলো যে হি শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে এখানে এইটা বসবে, সেটা তো ওরা বুঝতে পারবে না, না? তো সেই কারণে তুমি আগে ওদেরকে চার্ট করে শিখিয়ে দিলে, তারপর এক্সপ্লেন করলে। বাট আমি যেটা শেখাতে গিয়ে সমস্যায় পড়েছি, হ্যাজ হ্যাভের ধারণাও আছে ওদের, সেটা হচ্ছে যে ওরা পার্সেনটা ওরা মাথায় কিছুতেই নিতে পারে না। এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের যে কনসেপ্ট ওদের কিছুতেই ডেভেলপ করে না, এটা একটা সমস্যা। তো বাধ্য হয়ে আমি কি করেছি, ওদের একটা চার্ট তৈরি করেছি, করে বলেছি যে মুখস্থ কর আপাতত, ক্লাস 3-তে উঠে তারপর দেখছি কি করা যায়।
মানে আমি কোনো আলাদা ক্রিয়েটিভিটি এখানে খুঁজে পাইনি, আমি হয়তো পাইনি, তোমরা চাইলে খুঁজতে পারো। তোমাদের যাদের ইংলিশ সাবজেক্ট আছে তোমরা তারা পার্সেন্টটাকে কত ইজি ওয়েতে বোঝাতে পারবে সেটা খুঁজে দেখতে পারো এবং সেই নিয়ে আমাকে ডেমো বানাতেও পারো, তাহলে আমার নতুন কিছু শেখা হবে। ম্যাডাম এরকম ভাবে বললেও তো হয় যে আমি উত্তম তুমি মধ্যম সে প্রথম। এইটাই তো সমস্যা। ওরা তখন প্রশ্ন করছে যে কেন হচ্ছে, কেন আমি প্রথম, কেন উত্তম তো বলাই যাবে না, যেহেতু এটা ইংলিশ শেখাচ্ছি। তো আমি এখানে আমি ফার্স্ট, ইউ সেকেন্ড, এবং হি বা শি বা আলাদা নাম থাকলে সেটা থার্ড। তো সেটা যখন বলছি কেন হবে, কেন আমি প্রথম হব, কেন তুমি সেকেন্ড হবে, কেন থার্ড হবে, হ্যাঁ এই ম্যাম, ধরনের প্রশ্ন করছে ওরা। বলো। একটা বাচ্চার মধ্যে তখন দুজনের মধ্যে একটা হয়ে যাবে যে তুমি হ্যাঁ প্রথম আমি দ্বিতীয় কেন হব। হ্যাঁ, একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। তো ওদের ক্ষেত্রে এটা একটা কমপ্লিটলি বিমূর্ত কনসেপ্ট না, এটাকে মূর্ত করতে পারিনি, আমি পারিনি, আমি কোনোভাবেই কোনো আইডিয়া বার করতে পারিনি এটাকে মূর্ত করার জন্য। তো তোমরা যদি পারো, যাদের ইংলিশ সাবজেক্ট আছে বা কেউ পারো ক্রিয়েটিভিটি দেখাতে, তো আমাকে পার্সোনালি পাঠিয়ে রাখবে, তাহলে আমারও শেখা হবে। আচ্ছা, এবার দেখো 210 নম্বর পেজে সহজ পাঠে ঋতু বিষয়ে নানান বাক্য পড়ি। সহজ পাঠে ঋতু নিয়ে যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলো এখানে দেওয়া হয়েছে, তার মানে দেখো সহজ পাঠের সাথে আমার বইয়ের একটা সংযোগ সাধন করা হচ্ছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে বাচ্চাদের যখন এই ক্লাস 1 এবং 2 এর পরীক্ষা নেওয়া হয় না, তখন কিন্তু তাদের বিষয় ইংরেজি বা বাংলা এরকম থাকে না। ওদের বিষয়গুলো, একটা বিষয় থেকে সমন্বয় সাধনে ক্ষমতা, একটা বিষয় থেকে সংযোগ স্থাপনে ক্ষমতা, এইরকম গণনা করার ক্ষমতা, এরকম মানে বাংলা ইংরেজি অঙ্ক স্পষ্ট থাকে না, ওদের বিষয়গুলোর আমার নাম আছে। তো কোশ্চেনে ওই নামগুলো থাকে। আমার কাছে কোশ্চেনের ছবি আছে মনে হয়, আমি খুঁজে দেখবো, দিয়ে তোমাদেরকে আজকেই পাঠাবো। ওটা আমাকে আজকে ক্লাস শেষ হওয়ার পরে কাইন্ডলি একটু মনে করিয়ে দিও, নাহলে আমার মনে থাকবে না। এরপরে ওই ঋতু দেওয়া হয়েছে। আচ্ছা, আর মনে রেখো রেনকোটের বাংলা বর্ষাতি, এটা মনে রেখো। আর কিছু ঋতু দেওয়া হয়েছে, ঋতু দিয়ে ঋতুর যে বিভিন্ন রকমের চিত্রগুলো বা বৈশিষ্ট্যগুলো সেগুলো বাক্যের আকারে লিখতে বলা হয়েছে। ঠিক আছে, ওই একই রকম অ্যাক্টিভিটি দেওয়া আছে। এরপর দেখো 213 নম্বর পেজে আছে যে ডু ইউ লাইক বানানাস, ইয়েস আই লাইক বানানাস, নো আই ডু নট লাইক বানানাস। মানে এবার বাচ্চাদেরকে ক্লাস 2 এর বাচ্চাদেরকে সেন্টেন্স তৈরি করা শেখাচ্ছে ইংরেজিতে, যে তারা যদি ব্যানানা খেতে পছন্দ করে তাহলে সে ইংরেজিতে কি কি উত্তর দেবে, আর তারা যদি ব্যানানা খেতে না পছন্দ করে তাহলে ইংরেজিতে কি উত্তর দেবে। ঠিক আছে, তার মানে ইংরেজি যে স্পিকিং পাওয়ার, সেই স্পিকিং ক্ষমতাটা কিন্তু এখানে মানে শেখানোর চেষ্টা করা হচ্ছে ধীরে ধীরে। স্পোকেন ইংলিশ যেটাকে আমরা বলি সেটা শেখানোর চেষ্টা করা হচ্ছে। এরপর সহজ পাঠের দ্বিতীয় ভাগে ফুল নিয়ে নানান বাক্য পড়ি। সহজ পাঠের আবার সহজ পাঠের সাথে লিঙ্ক করা হয়েছে। 215 নম্বর পেজে ফুলদানিতে দেখো তো ফুল আছে কিনা, না থাকলে দেখো তো ফুলের নাম তৈরি করতে পারো কিনা। হ্যাঁ, এবার এইটা খুব সুন্দর একটা অ্যাক্টিভিটি দিয়েছে, একটা ঝুড়ির মতো এঁকেছে, সেখানে মানে বিভিন্ন ফুলের যে অর্ধেক নাম দিয়েছে, যেমন সূর্যের সাথে মুখীও আছে, তারপর রজনীর সাথে গন্ধাও আছে, কিন্তু দুটা পাঠকে আলাদা আলাদা করে দিয়েছে। এবারে ছবি দেখে বাচ্চারা এই দুটা শব্দকে জুড়ে দিয়ে একটা ফুলের নাম তৈরি করবে। এটা একটা খুব ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি। এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের কাছে শিক্ষণকে আনন্দদায়ক করার জন্য এবং বাচ্চাদের সৃজনাত্মক ক্ষমতাকে বিকশিত করার জন্য এরকম অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে। এরপর এরকম অ্যাক্টিভিটি 216 নম্বর পেজেও আমরা দেখছি। ইংলিশের ক্ষেত্রেও ঠিক সেরকম অ্যাক্টিভিটি ব্যবহার করা হয়েছে। বিভিন্ন রকমের ফুডস এর নেম, ফুডস এর নেম, এবং নেমটা সরাসরি দিতে বলেনি, সংখ্যা দিতে বলেছে। এই চার্টের মধ্যে থেকে তারা ফুলের নাম তৈরি করবে, ফলের নাম তৈরি করবে, অ্যানিমালস এর নাম তৈরি করবে, বার্ডস এর নাম তৈরি করবে এবং কতকগুলো করে হলো সেই সংখ্যাটাও উল্লেখ করবে। ঠিক আছে, তো এটা ভীষণভাবে একটা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি। এরপর
218 নাম্বার পেজে শুরু হচ্ছে সময়ের ধারণা। সময়ের ধারণা শুরু হচ্ছে, ঘড়ি এঁকে সময়ের ধারণা দিচ্ছে। সময়ের ধারণা আশা করি তোমাদেরকে বোঝাতে হবে না। কেউ যদি সময়ের ধারণাটাকে ডেমো হিসাবে ব্যবহার করো, তাহলে সেই ক্ষেত্রে ঘড়ি আঁকা অবশ্যই শিখতে হবে, অর্থাৎ বোর্ডে অবশ্যই ঘড়ি আঁকতে হবে এবং সেই ঘড়িতে এই যে নাম্বারগুলো 12টা থেকে 6টা নাম্বার, এই নাম্বারগুলো খুব স্পষ্টভাবে লিখতে হবে এবং ঘড়ির যে 3টা কাঁটা, এই 3টা কাঁটাও আলাদা আলাদা করে কিন্তু এক একটা কাঁটাকে এক্সপ্লেন করতে হবে, তারপরে গিয়ে ফাইনালি একটা ঘড়িতে 3টা কাঁটা আঁকতে পারবে। এরপর 219 নাম্বার পেজে আবার সেই সহজ পাঠের একটা কবিতা দেওয়া হয়েছে এবং সেখান থেকে বাক্য বা পংক্তি খুঁজে লিখতে বলেছে, অ্যাক্টিভিটি। 220 নাম্বার পেজে বিভিন্ন রকমের পাখির নাম দেওয়া হয়েছে এবং পাখির ডাক, মানে ময়ূরের ডাককে কুহু বলা হয়, পাখির ডাককে পায়রার ডাককে বক বক বকুম বলা হয়, কোকিলের ডাককে কুহু বলা হয়, আর ময়ূরের ডাককে কেকা বলা হয়। মানে যে ডাকের যে নাম, সেই ডাকের নামটা ওরা ম্যাচিং করার মধ্য দিয়ে শিখবে, ঠিক আছে। এরপর দেখো 221 নাম্বার পেজে এলোমেলো শব্দ দেওয়া হয়েছে, সেই শব্দগুলোকে বাক্যে রূপান্তরিত করবে। আচ্ছা, এই যে অ্যাক্টিভিটিটা দেওয়া হয়েছে যে এলোমেলো শব্দগুলোকে বাচ্চারা বাক্যে রূপান্তরিত করবে, এই অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদের কি ধরনের বোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কি বলবে বলো? রিঅ্যারেঞ্জ করেছিলাম আমরা ওই সেন্টেন্সের, ওই টাইপেরই বাংলা আছে। আর নেগেটিভ হবে, এটা নেগেটিভ। আর কি রিঅ্যারেঞ্জ করলো, ঠিক আছে, কিন্তু বাংলায় কি কি চেক করছে? এখানে গ্রামার দেখতে পাচ্ছ না, ব্যাকরণটা আছে, তার মানে বাচ্চারা শব্দগুলো যে পরপর বসানো, মানে একটা বাক্যের তো একটা প্যাটার্ন থাকে, বা ইংরেজিতে যেমন সাবজেক্টের পরে ভার্ব তারপর অবজেক্ট, এটা প্যাটার্ন। বাংলায় ঠিক তার উল্টোটা, বাংলায় ইংরেজির মতো না, বাংলায় আগে উদ্দেশ্য বসবে, তারপরে তোমার বিধেয় বসবে, তারপরে শেষে গিয়ে ক্রিয়া বসে। আবার কিছু কিছু বাক্যের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম লক্ষ্য করতে পারি, কিন্তু বেসিক প্যাটার্ন কিন্তু এইটাই। তো সেই প্যাটার্নটা, বাক্যের যে ফরমেশনটা, সেটা বাচ্চারা শুদ্ধভাবে শিখেছে কিনা সেটা চেক করা হচ্ছে, মানে এখানে কিন্তু ব্যাকরণ চেক করা হচ্ছে। এবার দেখো কোন পাখির গায়ের রং কি বা কেমন তা লিখলাম। তো এবার এর মাধ্যমে রিয়েল ওয়ার্ল্ডের সাথে বাচ্চারা কতটা পরিচিত সেটা চেক করা হচ্ছে। এবং এখানে দেখো ক স্তম্ভে কাক আছে আর মাথায় লাল ঝুঁটি আছে। আচ্ছা, তারপরে কোকিল আছে, কাকের বাসায় ডিম পাড়ে, মানে এখানেও সেই বাস্তব বুদ্ধি চেক করা হচ্ছে যে কোকিল কাকের বাসায় ডিম পাড়ে, মিলছে। তারপরে কাক নোংরা পরিষ্কার করে, ঠিক আছে। বাবুই হলো দর্জি পাখি। তো এইগুলো ম্যাচ টিচার সাহায্য করবে আর বাচ্চারা ম্যাচ করবে আর ওর মাধ্যমে শিখবে। তারপর শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করি। রাজের সাথে হাঁস যোগ করলে রাজহাঁস হয়, মাছের সাথে রাঙা যোগ করলে মাছ রাঙা হয়, পেঁচার সাথে লক্ষ্মী যোগ করলে লক্ষ্মী পেঁচা হয়। যেহেতু পাখির নাম বাচ্চাদেরকে আগেই শেখানো হয়েছে, সুতরাং এখানে কোন শব্দটা, যে অর্ধেক শব্দটা বসালে পরে প্রপার একটা পাখির নাম হবে, সেইটা বাচ্চারা নিজেরা বসাবে। মানে এখানে পাখির সম্বন্ধে বাচ্চাদের সঠিক স্কিমা তৈরি হয়েছে কিনা এবং সেটা তারা শব্দে প্রকাশ করতে পারছে কিনা, নামগুলো যথার্থভাবে শিখেছে কিনা, সেইটা চেক করে দেখা হচ্ছে। এরপরে দেখো 223 নম্বর পেজে বিভিন্ন রকমের পাখির ছবি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে পাখিগুলোর ছবি দেখে পাখিগুলোর নাম লিখতে পারছে কিনা সেটা দেখবো। এবং পাখির বিভিন্ন ফিচার্স দেওয়া হয়েছে, যে গান গায় এমন পাখি, কর্কশ ভাবে ডাকে এমন পাখি, নিশাচর পাখি। তো এই পাখিগুলো কোন পাখিটা নিশাচর, কোন পাখিটা কর্কশ ভাবে ডাকে, তো এগুলো এক একটা পাখির এক একটা ফিচার্স, বৈশিষ্ট্য। তো সেগুলো সম্বন্ধে বোধ তৈরি হয়েছে কিনা অ্যাক্টিভিটির মাধ্যমে চেক করছে। এক কথায় ফর্মেটিভ অ্যাসেসমেন্ট চলছে, ঠিক আছে। আজকে 223 নাম্বার পেজ অব্দি থাক, কারণ 288 নাম্বার পেজ পর্যন্ত। এবার আমি একটা কথা বলি, এর সোমবারে আমার তো এই বইটা শেষ হয়ে যাবে কনফার্ম। এবার সোমবারে এই বইটা শেষ হয়ে যাওয়ার পর আমি তোমাদের ওই যে ন্যাশনাল এডুকেশন পলিসি
ন্যাশনাল এডুকেশন পলিসি বাদ দাও, আগে কোঠারি কমিশন বলি। তো 1968 এর যে ন্যাশনাল এডুকেশন পলিসি আছে সেটা কোঠারি কমিশনের উপরে ডিপেন্ড করেই তৈরি হয়েছিল। তো ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে এই বইটা সোমবারে শেষ করার পর আমি কোঠারি কমিশন নিয়ে একটা বেসিক আলোচনা করব। আলোচনা করার পর আমি কিন্তু 1968 ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে প্রশ্ন করব, ঠিক আছে? তো ওই জায়গাটাতে নিজেদেরকে প্রিপেয়ার রেখো। আর একটা কথা বলি, যারা ক্লাস জয়েন করছো না, আমার গ্রুপে আছে 35 থেকে 36 জন, ঠিক আছে? আর ক্লাস জয়েন করছে ম্যাক্সিমাম 20 জন। তো যারা ক্লাস জয়েন করছো না, আমি ডিসেম্বর থেকে তাদের রিমুভ করতে শুরু করব, আমি রাখবো না গ্রুপে আর। আমার হয় এক একদিন সমস্যা হতে পারে, কিন্তু সে সমস্যা আমারও হচ্ছে, আমিও রেগুলার ক্লাস নিতে পারছি না, কিন্তু আশা করছি ডিসেম্বর থেকে সেটা আর হবে না। কিন্তু কেউ যদি মানে ওই গ্রুপে থাকে শুধুমাত্র নোটস বা পিডিএফ নেওয়ার জন্য এবং ভিডিও নেওয়ার জন্য, আমি কিন্তু তাদের রিমুভ করব, আমি রাখবো না তাদেরকে। তো যারা থাকছো না তাদেরকে একদম সরাসরি বলছি ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে আমি রিমুভ করতে শুরু করে দেব। আর আমাকে প্রশ্ন করেছিল তরুণ, ওর উত্তরগুলো দিই। জাফরি, জাফরি শব্দের উত্তর হচ্ছে যে ওই তোমার যে ঝুড়ির বোনা ঝুড়ির যে সূক্ষ্ম মাচা টাইপের হয়, দরমাগুলো হয়, জাফরি মানে হচ্ছে সেইটা। এক কথায় ছাকনির যে বুনন বেড়াই, সেই বুননটা দেখা গেলে সেটাকে জাফরি বলা হয়, যেমন জাফরির ম্যাডাম, বেড়া। বলো ম্যাডাম বলো। বলছি এগুলো রাইট ফর্মে দিলে ভালো হবে না? আমার থোড়ে না মনে থাকবে, আর আপনি তো কবে ভিডিও দেবেন তা ঠিক আছে। হ্যাঁ, ভিডিও দিচ্ছি না তার পিছনে যেমন এটাও কারণ যে ইন্টারনেট স্লো থাকছে, যাচ্ছে না, আর ভিডিও আমি দিচ্ছি না তার পিছনে এটা অন্যতম প্রধান কারণ যে বহু ছেলে মেয়ে আছে যারা ক্লাস করছে না, ঠিক আছে? পিডিএফ নিয়ে আর ভিডিও নিয়ে বসে আছে, আমি কিন্তু তাদেরকে রিমুভ করব। আর একটা কথা পরিষ্কারভাবে জেনে রাখবে, সেটা আজকে আমি গ্রুপে লিখেছি, যে কারা পেমেন্ট করছে বা করছে না সেটাও যেমন আমার লেখা থাকছে, ঠিক সেরকম কারা ক্লাস করছে বা করছে না সেটাও কিন্তু আমার লেখা থাকছে। তো আমার যদি 10 জনও অ্যাক্টিভ থাকে মেম্বার, যারা রেগুলার ক্লাস করছে এবং সবকিছু রেগুলারিটি বজায় রেখেছে, আমি তাদেরকে রাখবো। বাকিরা যারা পিডিএফ এর জন্য আর ভিডিওর জন্য আছে তারা সব বাদ যাবে, এবং বাদ যাবে মানে পার্মানেন্ট বাদ যাবে, আমি তাদেরকে আর পরে জয়েনও করাবো না, ঠিক আছে? তো সেই জায়গাটা তোমাদের জন্য ক্লিয়ার থাকে। আর রেকর্ড, যেমন তরুণ তুমি রেকর্ড পাবে কারণ তুমি রেগুলার ক্লাস করো। তো তোমাকে আমি একটা কথা বলি, যে তরুণ, এটা বারবার বলছি, এর পরে যেন আমার বলতে না হয়, যে ইন ফিউচার শিক্ষক হওয়ার জন্য তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তো আচরণটাও শিক্ষক সুলভ থাকবে। তুমি কিন্তু আর কলেজ পড়ুয়া ছাত্র নও, ঠিক আছে? তো কথা মেপে বলবে, শব্দ মেপে ব্যবহার করবে, এবং কোথায় কোন শব্দ বা কোন বাক্যটা ব্যবহার করতে হবে সেটা আশা করি তোমাকে এখন আর নতুন করে শেখাতে হবে না, এটা পরিষ্কার করে আমি বলে দিলাম। কারণ সেটা কাম্য, যে কারণ এখন কিন্তু তুমি আর শুধু শিক্ষার্থী নও, তুমি শিক্ষক হওয়ার জন্য শিক্ষার্থী। তো অ্যাজ এ টিচার আমার এটাও মানে একটা কি বলবো কর্তব্য, যে তোমার মধ্যে সেই আচরণ বিধিগুলো তৈরি হোক। হ্যাঁ, তো এই একটা জিনিসের অভাব কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি শুরু থেকেই। ওই জন্য বাড়তি কথা, বাড়তি বাক্য নয়, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করো। সব যা কিছু মনে হয় সবকিছু প্রকাশ করতে হয় না, ঠিক আছে? তো সেই জায়গাটাতে একটা লিমিটেশন আনো। আর বললে যখন যে তুমি লিখিত আকারে ওই শব্দগুলোর অর্থ দিলে ভালো হয়, ঠিক আছে, আমি লিখিত আকারেই দেব, গ্রুপে দিয়ে দেব। আর বাকি অন্য কারোর কোনো প্রশ্ন আছে? ম্যাম, ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে কোনটা কোনটা বললেন একটু আরেকবার যদি বলেন। ন্যাশনাল এডুকেশন পলিসি এখন 1968 টাই করবে, শুধু 1968, যেটা ফার্স্ট ন্যাশনাল এডুকেশন পলিসি। ম্যাম ওটা পিডিএফ দিয়ে দিলে ভালো হতো। দিয়ে দিয়েছি তো। ও আচ্ছা, হোয়াটসঅ্যাপে নাকি ওই হ্যাঁ, টেলিগ্রামে? হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, ও আচ্ছা 1968 দেওয়া থ্যাংক আছে ইউ। আর 1986 দেওয়া আছে, দুটোই দেওয়া আছে। ওকে ম্যাম। আর কারোর কোনো প্রশ্ন আছে? ম্যাম আমার একটা প্রশ্ন ছিল, যে